রুমিন ফারহানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না, সে একটা প্রতীক, এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার, যেখানে আদর্শ না প্লট জরুরি, যেখানে লড়াই না লাইমলাইট কাম্য টকশোয়ের। একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান, পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পড়েন। অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই, থাকলেও তার দলের না, নিজের ক্যারিয়ারের, নিজের সুবিধা পাওয়ার অনুগত। ৩২ নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ। এই রুমিন ফারহানারে নিয়ে এপিসোড করতে মেলা দিন থেকে ভাবছিলাম করবো না, কিন্তু সে তার লিমিট ক্রস করেছে। তবে তার ধরার আগে একটা সুসংবাদ দেই, আমি কইছিলাম না সারা বাংলাদেশের আওয়ামী লেসপেন্সারদের তালিকা হচ্ছে, তাদের আমল নামা সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের কমিটি, মিডিয়া, ব্যবসায়ী, একাডেমিয়া, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি এই সবকিছু থাকবে। আজকে একটা জেলার মানে চাঁদপুরের ছাত্রলীগের আর আওয়ামী লীগের আংশিক যাদের বর্তমান অবস্থান জানা গেছে তাদের দেখাইতেছি। এডিটর সাহেব একে একে না দেখেন না, এটা করে চাঁদ বদন দেখাবো, আর চাঁদ বদন জাগর দেখানো হবে, এনা নাচ দিবে ঘুরে ঘুরে, বুঝছাও। আর এডিটর সাহেব আপনি এনা মিউজিক দিবেন, ওই যে সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচা তো দেখি, এটা করে দেখান না। এই সফটওয়্যারে আইডেন্টিফাই করা হচ্ছে। আমার ফেসবুক পেজে কমেন্ট করা থেকে কাজ চলতেছে, অন্য জেলাগুলো নিয়ে এরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। খালি এদের তালিকা করে ওয়েবসাইটে ঠেঙে দিলে না বেশিরভাগ ঠান্ডা হয়ে যাবে, বেশি টাইম নিলাম না। ঠিক আছে তো, তাই না? নামগুলা ঠিক আছে না? ঠিকানা ফোন নাম্বার ঠিক আছে তো? আমি 2 পয়সার ইউটিউবার, এটা সত্য, কিন্তু পাঙ্গা নিতে আসলে না গুলিস্তানের কামান পুটকি দিয়ে হান্দায় দিমু, এটা মনে রেখো। তোমাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো। এই বয়সে কামান টামান নিয়ে পুটকি দিয়ে হান্দানো এটা শরীরের পক্ষে ভালো না। তো যাই হোক, এইবার আসি রুমিন ফারহানা প্রসঙ্গে। রুমিন ফারহানা কইছে যে ৩২ নম্বর ভাঙ্গা আছিল বিভৎস রকমের মাগিবাজি, ইয়াতুকু বিভৎস রকমের মববাজি। আব্বু ছিল সোহরাদির বডিগার্ডের দল করা লোক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফারহানা নিজেই কইছে। দেখেন তো সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে না তো? তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন, তো এটা আদি পাপ করেছেন আর কি। রুমিন ফারহানার আব্বা, রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার লেসপেন্সারি করে পুষাই দিচ্ছে। সাব্বাস বাঘের বাচ্চা। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই, আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? মার্শাল্লাহ, অভিনন্দন। আরেকজন আছে ফজু পাগলা। তো আপনি এত ফাউল করেছেন রুমিন যে আপনারা নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল। তারপরেও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না, আমি ধরি না সবাই, আপনাকে না ধরলে হচ্ছিল না। তো যাই হোক, আমি করছিলাম না মায়া করে আর কি, চক্ষুলা যায়। কিন্তু ৩২ নম্বর ভাঙাকে বিভৎস বাজি ওই টুকু মগবাজি, এই মগবাজি না মগবাজি কয় ঠিক থাকবার পারলাম না। ৩২ নম্বর ভাঙাটা আমি দিছিলাম, এখন আছে ফেসবুকে, দেখেন শুনেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত ৯টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি ৩২ নম্বর আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত ৯টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি ৩২ নম্বর থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বুলডোজার আমি স্লোগান করছিলাম, হ্যাঁ আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি ৩২ নম্বর ভাঙার। ওইখানে হিন্দি গান গায়ে নাচানাচি হয়েছে রুমিন, হ্যাঁ হয়েছে কিনা জানি না, নাচানাচি আপনি একাই হিন্দি গানের সাথে করবেন। হ্যাঁ ইন্ডিয়া ঠিক আনিছেন জন্যে ৩২ নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহু আকবার কইয়া, নারায়ে তাকবীর কইয়া। আপনি মনে হয় তখন ইয়ানফসি পড়িছিলেন, তাই খেয়াল করতে পারেন নাই। শুনেন এখন।
এবার বুঝেছেন তো কেন ওই ফ্যাসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়েছিল? হিসাব কইরা কথা বলবেন। আপনার দল নাকি ক্ষমতা যাবে, হ্যাঁ, নির্বাচনী ম্যানিফেস্টো দেন, 32 নম্বর যারা ভাঙিয়েছে তাদের বিচার করিবেন, আজকাল যারা মাগিবাজি মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন। ক্ষমতা থাকলে লিখে দেন, সাহস থাকলে আপনার দলের কন আমার নামে মামলা দিয়েন, আমি ডিফেন্ড করব না, আমি ভাঙছি ফাঁসি দিয়েন, হ্যাডাম থাকলে আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাঁসির দড়ি গলাত নিমো, বিএনপির ভণ্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পামনি, ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যুর মর্যাদা দিবে। আচ্ছা কন্ত এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? আমরা যখন রাজনীতি না করে দৌড়ানি খাইতেছি তখন রুমিন ফারহানা টকশো মাথায় বেড়াইতেছে, সংসদে যাচ্ছে, এমপি হচ্ছে, হাসিনার কাছে প্লট চাইছে, শুধু তাই না শ্রীর কৃতজ্ঞ থাকবে বলে কইতেছে। কোকিল কাকের বাসা ডিম পাইরা যায়, কাক নিজের বাচ্চা মনে করে পালে। আওয়ামী লীগের সাউ রুমিন ফারহানা বিএনপি ডিম পাড়িছে, ও বিএনপি বড় করিচ্ছে আওয়ামী সাও। আর একটা আছে ফজলু পাগলা, যারে নাকি তারেক রহমান নাকি ডরায় আর কি, হ্যাঁ ওই নিজেই কইছে। 10 দিন আগে আমার ওয়াইফকে রাত 2টার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে। উনি কিন্তু ডাইরেক্ট, আমি তো এটা মাইকে কইতেছি কথাটা, উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না। ফজলু ভাই মিজাজটা ঠিক আছে কিনা বুঝালো আগে। একটা জিনিস দেখেন, মজার জিনিস, আপনারা দেখেছেন মনে হয়, তারপরেও দেখেন রুমিন আর শামীম ওসমানের খাতির দেখেন। শামীম ওসমানের বোন লাগে রুমিন, এটা দুইজনেই স্বীকার করেছে। তাই আবার আমরা রাজনীতি না করি দৌড়ানি খাইলেও রুমিন বহাল তবে বাংলাদেশে থাকে। দেখেন শুনেন। আমরা রুমিন ফারহানাকে খুঁজে পাচ্ছি না, ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুইটি ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না, কথা সুন্দর করে বলো না। কথা তো ভালোই বলে, আমাদের ছোট বোন যখন। আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। শামীম ভাইয়ের কেমন লাগে? এটা রাজনীতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে বহুত পুরানো আমাদের পারিবারিক। এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান, আওয়ামী বয়ান সহ্য করছে এই যে রুমিন আর এই ফজু পাগলার? কারণ এটা বিএনপি পলিসি। বিএনপি মনে করে এই যে আওয়ামী লীগের ভোট গুলো সে টেনবে এগুলো বইলা, বিএনপির এটা সেন্ট্রাল ডিসিশন, খুব ভালো ডিসিশন করে, ওখানে বুদ্ধি বেশি তো সেই জন্য ভালো ভালো ডিসিশন নেয়। আওয়ামী লীগের ভোট টেনবি, কিন্তু বিএনপি যারা আগে ভোট দিত তারা কি দিবি? ভোট দিবি না, হ্যাঁ, তারা জিন্দেগি ভোট দিবি না। বিএনপির বুদ্ধি বেশি হইলো আকেল কম, ভোট আগাবি আর হাজারে হাজারে লাখে লাখে রিলস বেরোবি। বিএনপি নেতারা আওয়ামী লীগ মুজিব এদেরকে নিয়ে কি কি বন্দনা করেছিল। বিএনপি বড় দল, তাই ওদের এই নিয়ে ওদের গর্ব আছে প্রচুর, এতই বড় যে নিজেই মারতে পারে। যাই হোক, আবার রুমিন ফারহানা ফিরে আসি। যমুনা টিভিতে টক শো রুমিন ফারহানা করছে যে উনি নাকি এখন একা রাজ্যে বাইরে বাইরেতে ভয় পায়, আগে ভয় পেত না। গত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে নাকি তাকে ভয় পেতে হয়নি, অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে আওয়ামী লীগের আমলে। আচ্ছা আমরা দেখি আওয়ামী লীগ আমলে কারা নিরাপদে ছিল, রুমিন ফারহানার নিজের মুখেতে শুনেন। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। থাকলে ভোট, গেলে জমি, এই ছিল তাদের মূল মন্ত্র। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাগবাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা নিরাপদ ছিল। তার মানে রুমিন ফারহানা আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল? না না, আমি বলি নাই, রুমিন নিজেই কইছে ইনকে করে ধরা খাবি উই, বেশি কথা কইলে তাই হয়। শেক্সপিয়ারের একটা নাটক আছিল টেমিং অফ দ্য শু, এটা বাংলা করেছিল মুখরা রমণী বশীকরণ। হ্যাঁ বুঝছাও তো, শেক্সপিয়ার না শেক্সপিয়ার, বুঝেছাও তো, ইকে করে ওই মুখরা রমণী বশীকরণ হবি। কিন্তু কথা হইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনূসের সরকারের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে? হয়নি তো। অথচ যে আওয়ামী লীগের শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করিচ্ছে, সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল। দেখেন, আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে তুই নাম নিচে, এক্ষুনি আমার বাসার সামনে গেল। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন, আমি আমার মার সঙ্গে একা থাকি।
তারা এখনো রাস্তায় গোলমাল করছে, ভীষণ ভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না, বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই। তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে। তারা আমার পুরো বাসা আমি অন্ধকার করতে বাধ্য হয়েছি, তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, আপনারা একটা ব্যবস্থা নিন, একটা ব্যবস্থা নিন আপনারা। শুধু তাই না, সেই আক্রমণ হয়েছিল রাতের বেলাতে, আবার দিনের বেলায় তার গাড়িতেও হামলা হয়েছিল, সেটাও আওয়ামী লীগের আমলে। দেখেন, হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্কর ভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে, গাড়িতে বাড়ি দিতে থাকে। ওনারা যারা গাড়ি ঘিরে ছিল, আমি বলি গুন্ডা লীগের সদস্যরা পিছিয়ে পড়ে, যার ফলে আমি প্রাণে বেঁচে যাই। ক্যাঙ্কা মিশা কথা কয়, দেখেছেন তো? উকিলরা নাকি মিশা কথা না কইলে থাকতে পারে না, ওদের পেটের ভাত নাকি হজম হয় না। ওই বড় উকিল হয়েছে তো, সেজন্য বেশি মিশা কথা বেড়ায়, খালি ফসাদ করে বেড়ায়। রুমিন এমন কোন অকথা কুকথা নাই যে বলে না এই প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে। আমি আর সব কয়টা দেখাইলাম না, কয়টা দেখাই। উই কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ, নোবেল পুরস্কার করমুক্ত করা যায়। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে, এই সরকারও সেই নোংরামিতে যুক্ত হলো। শুনেছেন? তাও কুটি কইছে 1 নাম্বার আওয়ামী লেসপেন্সার নাজমুলের শোতে গিয়া ভাই ভাই করে কইতেছে, নাজমুলের ভাই লাগে। এই নাজমুলের বাটাম ভেঙে দেওয়ার কথা ছিল, ওই টকশো করে কেমনে? হ্যাঁ, ও দেখেন না আপনারা, ওই কেমনে যায়, কেমনে রাস্তা দিয়া, ওর হোগার বাটাম ভেঙে দিবেন, যেটি দেখবেন একেবারে হারামজাদা। আবার টকশো করে, আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনির্বাচিত সরকারের সাথে ভালো। শুনেন, আমি শুধু একটা কথাই বলবো, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়। প্রশাসন নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। আমি কনজারভেটিভ বলছি 55টা, নূর ভাই বলেন 100টার মতো, মানে নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায়। সেনাবাহিনী নির্বাচন চায়, নির্বাচন চায় না শুধু এই সরকার। তার মানে আওয়ামী লীগের সরকার তো প্রফেসর ইউনূসের সরকারের সাথে ভালো। 2024-এর নির্বাচন তো হয়েছে, যেমনই হোক হয়েছে তো নির্বাচন, তাই না? সো একটা নির্বাচিত সরকার, কম ভোট পেলেও তো পাইছে তো ভোট, তাই না? নির্বাচন করে আসিছে, ভালো হোক খারাপ হোক, বিদেশিরাও তো মেনে নিছে, তাই না? বিদেশিদের মানানোর জন্য তো দেওয়ানা হয়ে গেছে, বিদেশিরাও নাকি ভোট চাইতেছে। তো রুমিন ফারানা হাসিনা কাইনা বসাক, আর রুমিনের ধারণা উই ইলেকশনে জিতবি। রুমিনের ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে উই গোয়া রাখবি, আমি কয়ে দিলাম, লিখে রাখেন। আমি তো একসময় বেক্সিমো ফার্মাত কাজ করতাম, ওই যে দরবেশ বাবার উঠি তো, পাপন ভাই আসছিলেন সেলস ম্যানেজার। তো উনি কইতেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপার মুখ বন্ধ রাখা, মানে হাসিনার মুখ বন্ধ রাখা। রুমিনার ফজলু দুইটা এই রেটে যদি মুখ চালায় যেতে পারে না, তাহলে আমি শিওর কাউরে আর কিছু করতে হবে না। বিএনপি আগামী নির্বাচনে গোহারা আসবি, ফ্ল্যাট হয়ে যাবি, বিএনপির কর্মীরা $5 দিবি তখন রুমিনার ফজলুরে, বুঝছাও? আবার দেখেন, ইটি রুমিন ফারানা কইতেছে যে আদালত যে সরকারকে যে আর্টিকেল অনুযায়ী বৈধতা দিছে, সেই হিসাবে সরকারের শুধুমাত্র নির্বাহী কার্য ব্যতীত অন্য কিছু করার এখতিয়ার নাই। আইনজীবী হিসেবে এই সরকারের সোর্স অফ পাওয়ারটা কি? এই সরকারের সোর্স অফ পাওয়ার হচ্ছে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স, যেটা আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ অনুযায়ী নেওয়া হয়েছে। তো আর্টিকেল 106 অনুযায়ী যে রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট কি বলছে আমি আপনাকে একটু পড়ে শোনাই। সেখানে সুপ্রিম কোর্ট বলছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকা উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারিবেন। তার মানে কি দাঁড়ালো? এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, এটা একটা জরুরি সময়ের ব্যবস্থা, এবং এটি জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য, অন্য নির্বাহী কার্য পরিচালনার জন্য এই সরকারটি গঠিত হয়েছে। এবং নির্বাহী কার্য বলতে আমি একজন আইনজীবীর ব্যাখ্যা আমি দেই, আমার ব্যাখ্যা, আমার ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস। সেটা কোনো
কৌশলগত সিদ্ধান্ত কিংবা কোনো এমন চেঞ্জ অ্যাবসলিউটলি সেইটা আনবার কোনো এখতিয়ার এই সরকারকে, অন্তত এই রেফারেন্স যেটা এই সরকারের ক্ষমতায় থাকার একমাত্র বৈধতা দানকারী রেফারেন্স, সেই অনুযায়ী কিন্তু তার এইরকম কৌশলগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মতন এখতিয়ার নাই। আবার সেটা দাবি করে ইচ্ছা করতি জানেন, আজতক চ্যানেল, ইন্ডিয়ার আজতক চ্যানেল বিজেপির চ্যানেল, উঠি যায় ওই করছে এই কথা, আবার ওই আবার মাতম করে যে কেন কওয়া হয় ভারতের দালাল। আরে বেটা, তুই ভারতের এই বিজেপির চ্যানেলে যে প্রফেসর ইউনূসের গিবত গাইস, তো খাস দালাল তো কওয়া হবে, তো খাস দালাল সিল দেওয়া লাগবি, দেন এডিটেশন, দেন ম্যারেদেন, দেন ছাপ্পা একটা ইন্ডিয়ার খাস দালাল কইয়া আর একটা মারেন, দুইটা মারেন, দুইটাই মারলাম আজকে, এরপরে আবার বেশি করে মারবেন। ও তো একটা নিরেট মূর্খ, ওই কাছে নির্বাহী কাজ করতে পারবে, কোনো পলিসি ডিসিশন নিতে পারবে না, নির্বাহী কাজ বুঝে ওই, হ্যাঁ আবার এমপি ছিল, আবার হাসিনার এমপি অবশ্য, হ্যাঁ আসলে বুঝে দেখি ওই কিছু বুঝেছে কিনা, ওই রাষ্ট্র বুঝে কিনা, ওই পলিটিক্স বুঝে কিনা, সরকার বুঝে কিনা, গভর্নমেন্ট বুঝে কিনা। সংবিধানের 55(2) এই অনুচ্ছেদ কইতেছে যে রাষ্ট্রের যে নির্বাহী ক্ষমতা, এটা কে প্রয়োগ করবে? কে? এটা প্রধানমন্ত্রী প্রয়োগ করবে। প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা। নির্বাহী ক্ষমতাটা এই প্রধানমন্ত্রীর ক্ষমতাই নির্বাহী ক্ষমতা, এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করতে পারবে। এই 56(2) অনুচ্ছেদে কওয়া আছে যে the executive functions of the republic shall be carried on by the prime minister and other ministers. এখান থেকে স্পষ্ট যে পলিসি ডিসিশন সহ রাষ্ট্র পরিচালনার সমস্ত কার্যাবলী, যেমন শিক্ষানীতি বলেন, স্বাস্থ্যনীতি বলেন, কৃষি বলেন, শিল্পনীতি বলেন, নির্বাহী বিভাগের আওতায় পড়ে, মানে প্রাইম মিনিস্টার যা করে আর কি। এই রুমিন পারানা, বাজেট পলিসি ডিসিশন না? হ্যাঁ, বাজেট তো করা উচিত হয় নাই তাহলে প্রফেসর ইউনূসের সরকারের? কি খায় যে এগুলো পলিটিক্স করবার আসিছে, না বুঝে পলিটিক্স, তো আবকালতেও তো বুঝে না এটা, মানে যে কিছু করবার পারবি না সে এসে পলিটিক্স করে বাংলাদেশে, বুঝছাও? রুমিন ফারহানার নেত্রী 2010 সালে যে এডুকেশন পলিসি শিক্ষানীতি করেছিল, ওটা তো নির্বাহী সিদ্ধান্ত ছিল। এই জাতীয় শিক্ষানীতি এটা পলিসি ডিসিশন না? হ্যাঁ, এটা তো সংসদে পাশায় দেয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়েছে। হাসিনা ডিজিটাল বাংলাদেশ ভিশন, এটাও তো জাতীয় নীতি একটা, নির্বাহী বিভাগ থেকে এটা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। খালেদা যে র‍্যাপ করেছিল, গঠন করছে, পরিচালনা করছে, এটা কি সংসদে পাশ করে হয়েছিল? তো এটা নীতিগত সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত ছিল পলিসি লেভেলে সরকারের নির্বাহী নির্দেশনার আওতায়, এটা সংসদে পাশ না হয়ে কার্যকর হয়েছিল। তুই কিছু বুঝে? হ্যাঁ, কিছু বুঝে না। আবার দেখেন আর একটা জিনিস, এখানে রুমিন ফারহানা কইতেছে যে ইন্ডিয়া তাদের সব ডিম কেবলমাত্র একটা রাজনৈতিক দলের ঝুড়িতেই রেখে এসেছে, সেটা খুব বিচক্ষণতার পরিচয় না, শুনে নাকি। তবে একই সঙ্গে আমি ভারতের প্রতি আহ্বান জানাবো যে বাংলাদেশের গণমানুষের কিন্তু ভারতের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে কয়েকটি কারণে। এক হচ্ছে, আমরা দেখেছি আওয়ামী লীগের সরকারের সময় ভারত পুট অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট। ভারত একটি রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক গড়তে বেশি আগ্রহী ছিল রাদার বাংলাদেশের গণমানুষের সাথে, বাংলাদেশের সাথে সম্পর্ক করার ব্যাপারে। এটা ভারতের কূটনৈতিক একটা, আমি জানি না ভুল বলাটা হবে কিনা, বাট কূটনৈতিক ভাবে খুব বেশি বিচক্ষণতার লক্ষণ কিন্তু এটি নয়। তার মানে রুমিন ফারহানার মতে ভারতের আস্থা বা ভরসার কিছু ডিম বিএনপির ঝুড়িতেও রাখা উচিত ছিল, হ্যাঁ, বা সামনে রাখা উচিত ছিল, তাই না? সেটা রাখে নাই, এটা ইন্ডিয়া ভুল করেছিল। তো এখন রাখিছে ডিম, বুঝে চাও? রুমিন ফারহানা যে ইন্ডিয়ার ডিম, ওইটা বিএনপির ঝুড়িতে রাখিছে ইন্ডিয়া। আবার দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি খুবই খারাপ, এটা বোঝানোর জন্য রুমিন ফারহানা কারণ বাজারে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ছিনতাইয়ের ঘটনাকে উল্লেখ করছে। একদমই তাই। একটা দিকেও কোনো ভালো খবর নেই। আমি আপনাকে দুটো ঘটনা বলি। ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারে গতকাল বা গত পরশু চাপাতি দিয়ে কুপিয়ে, দুপুর 12টা-1টার দিকে চাপাতি দিয়ে কুপিয়ে, একদম সিসিটিভি ফুটেজে আছে, ছিনতাই করা হয়েছে। কিন্তু বাস্তবতা হইলো হাতে গোনা দুই একটা ঘটনা বাদে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র, ধর্ষণ, সব অপকর্মের সাথে রুমিন ফারহানার দল, বিএনপির নেতা কর্মীদের সংশ্লিষ্টতা সারা দেশের মানুষ জানে। নিজেই রুমিন বলছে এসব দখলবাজি তার দলের লোক করছে, আর এইসব কন্ট্রোল করতে পারতেছে না, কেন্দ্রে অভিযোগ দিয়ে লাভ হইতেছে না। শুনেন, যত দিন যাবে
নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে, আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না, কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। এই যে সাহেব কিছু স্যাম্পল দেখান না বিএনপির ডাকাতি, হ্যাঁ দেখা করে দেখান, দেখেছেন? এবার কিছু ধর্ষণের দেখান না বিএনপির, দেখেছেন? এবার বিএনপির কিছু চুরির ঘটনা দেখান না এটা সাহেব, অল্প দেখেন, বেশি দেখান না, দেখেছেন? এবার বিএনপির চাঁদাবাজির কিছু ঘটনা দেখান না এটা সাহেব, অল্প অল্প বিচ্ছে না দেখান, বেশি দেখান না। আবার হাটপেল করবি, আবার কবি আমি গুজব ছড়াই, গুজব দেখাচ্ছি তোমাদেরকে, আসো খেলবার আসিস পিরাকির সাথে, দেখেছ কত, দেখিস কিছু কর্ম করিচ্ছে তোমার লোকেরা। এবার মাদক ব্যবসা আসেন, দেখেন, দেখেছেন? হ্যাঁ কি মজা। এবার আসেন রুমিন ফারহানা কইতেছে যে ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলা কূটনীতি সহ কোনো দিকেই নাকি এই সরকারের আমলে কোনো সুখবর পাইতেছেন না। শোনেন, আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন, ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন, কূটনীতির দিকে লক্ষ্য করেন, কোনো দিকেই কিন্তু আমরা কোনো সুখবর পাচ্ছি না। শুনেছেন? আচ্ছা আমরা রিজার্ভ দেখি, তাই না? অর্থনীতিতে তো আগে রিজার্ভ দেখে, তাই না? এখন রিজার্ভ কত উনি জানে? রিজার্ভ আছে প্রায় 25.8 বিলিয়ন ডলার। এক বছর আগে মানে 2024 মেতে রিজার্ভ কত ছিল? 24.2 বিলিয়ন ডলার। তার মানে এক বছরের ব্যবধানে 1.5 থেকে 1.6 বিলিয়ন ডলার বৃদ্ধি পাইছে। শুধু তাই না, প্রথম 10 মাসে প্রফেসর ইউনূসের সরকার যা ঋণ শোধ করেছে তা হাসিনার আমলের এক বছরের ঋণ পরিশোধের চাইতে 33% বেশি, গত বছরের ঋণ পরিশোধের চাইতে বেশি ঋণ পরিশোধ করে রিজার্ভ বাড়িছে, মুদ্রাস্ফীতি কমিছে, দেখেছাও? বিনিয়োগ বাড়িছে প্রায় 30%, দেখেছাও? ওই নাকি খুঁজে পায় না। খালেদা জিয়া চিকিৎসা করে ফিরে আসিছে না বিদেশে, বিএনপির মামলাগুলা খালাস হয়ে যেতেছে না, রোহিঙ্গা ফেরত না এগ্রিমেন্ট হয়েছে না, গুতেরেস বাংলাদেশ ভিজিট করে গেছে না, আর রুমিন ফারহানার চোখে কিছুই পড়ে না। হ্যাঁ, এক নতুন বর শ্বশুর বাড়ি গেছে, ও তার বউরে দেখিচ্ছে না, তো কয় সবাইরে দেখি কিন্তু কাউরেই দেখি না। তো রুমিন সম্ভবত ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো দেখতেছে না, কারণ সব ইন্ডিয়ান ডিম তো নিছে, তাই না? বিএনপি তুই তো ঠিকা নিছে, ইন্ডিয়ান ডিমের ঠিকা নিছে বিএনপি, তুই তো দেখিচ্ছে না ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো তো দেখিচ্ছে না, তাই যে সবাইরে দেখিচ্ছে কিন্তু কাউরেই দেখিচ্ছে না। ওর কোন কোন জায়গায় ব্যথা, এই বান্ধবী ললিতা, বুঝেছেন তো? হ্যাঁ, আবার দেখেন এই যে রুমিন ফারহানা এই রিজওয়ানার উপরে, আমাদের সুন্দরীকতার উপদেষ্টা রিজওয়ানা, তো রিজওয়ানার উপরে স্যার দেখাইতেছে রিজওয়ানার কথার জন্য, কারণ রিজওয়ানা নাকি কইছিল যে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে 53 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো রাজনৈতিক দল কোনো রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কেন করে নাই। হ্যাঁ, তাই সেটিছে ওই রিজওয়ানার উপরে। তো পরিবেশ উপদেষ্টা উনি যদি ওনার পরিবেশ নিয়ে কাজ করেন তাহলে ভালো হয়। উনি যদি এখন সকল দিকে কথা বলে তাহলে মুশকিল হয়, কারণ প্রধান উপদেষ্টা যা বলেছেন ওটারই রিপিটেশন উনি করেছেন। এখন এর মাঝখানে তো 6 মাস, তাই না? ওনারা যদি সাকসেসফুল হতেন, 12টা সাবজেক্টে সাকসেসফুল হওয়ার দরকার নাই, 2টা সাবজেক্টেও সাকসেসফুল হতেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা মরিয়া হতো না। ওনারা প্রত্যেকটা সেক্টর, আপনি খালি চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড, প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড। কিন্তু বাস্তবতা হইলো গায়ে লাগুক আর নাই লাগুক, রিজওয়ানার কথা তো সত্যি কইছে, তাই না? 53 বছর বিএনপি তো একাধিকবার ক্ষমতাতে আসিছে, রাষ্ট্র মেরামতের সুযোগ তো পাইছে, তাই না? এমনকি সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠতাও পাইছে। তাহলে কেন দেশটাকে এমন ভাবে গড়ে নাই যেভাবে গড়লে কোনো দখলই কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না? রুমিন স্যার দেখা কার যাই করুক, প্রশ্নটা তো ভ্যালিড একটা প্রশ্ন, সেই প্রশ্নের গঠনমূলক উত্তর না দিয়ে স্যার দেখালে হবে? হ্যাঁ, আবার এই ভিডিওতে আরেক জায়গায় করছে যে দেশের বাইরে থেকে কিছু ব্যক্তি নাকি তাদের হীন প্রয়াসকে চরিতার্থ করতে অন্তর্বর্তী সরকারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কিছু গ্রুপ অফ পিপল যারা দেশে এবং দেশের বাইরে ইউনূসকে নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে, তাদের বাইরে যারা দেশের বাইরে থাকুন তাদের কিছু যায় আসে না। বাংলাদেশে যদি আজকে একটা ম্যাসাকার হয়ে যায়, বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায়, এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না। তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনূসের পেছনে থাকার ভান করছে। বাইরের লোক কারা? রুমিন ফারহানা। হ্যাঁ, তো এই যে দুদু আর আব্বাসদের মতো আমাকে বুঝাইতেছেন, হ্যাঁ, কি হীন প্রয়াসে আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি।
পরিষ্কার করে কইবার পারবেন ধান্দাবাজি করিচ্ছি কোন? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে তো চাতক পাখির মতো চেয়ে থাকিছিলেন আমগের দিকে, পাঙ্খা গজায় গেছে না হাসিনা যাওয়ার পরে, এখন আমরা খারাপ হয়ে গেছি, তাই না? আমরা তো ভালো না, ভালো লিয়ে থাকো, এখন ইন্ডিয়া ভালো হয়ে গেছে। আমাদের কি হীন উদ্দেশ্য আছে? রুমিন ক লাগবি, কি হীন উদ্দেশ্য আছে? আমাদের কি প্রয়াস আর আপনাদের কি মতলব দুটোই মানুষ জানে। মানুষ জানার পরে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াইছিল কলে, মানুষ জানার পরে কিন্তু কইছিল প্রফেসর ইউনূসের সরকার 5 বছর থাকুক, কইছিল না? নির্বাচন যারা করতেছে বিএনপির লোকেরা বেশি করতেছে। আমার কথা হলো যে নির্বাচন দিয়ে বর্তমানে কোনো লাভ হবে না, পূর্বের অবস্থার চেয়ে আরো খারাপ অবস্থায় চলে যাবে। 5 বছর ইউনূস সরকার থাকবে, 5 বছরের সংস্কারের পর সুন্দর সাবলীল একটা মানুষ যেন ভোট দিয়ে বলতে পারে যে আমি আমার ভোট গেছি, এই ভোটটা আমার গণনা হবে, এই ভোটের ম্যান্ডেট এটা প্রতিফলিত হবে। তার আগে আমরা ভোট চাই না। না, কোনো নির্বাচন দরকার নাই, কোনো নির্বাচন দরকার নেই। কিসের জন্য নির্বাচন দরকার? নির্বাচন সরকার তো আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, কি করেছে বলেন তো? কি করেছে? এভাবে হাহাকার। এখন তো মানুষ খাইতে পাচ্ছে, সবকিছুই সুন্দরভাবে চলছে, কোনো হাহাকার নাই। চালেরও বাবা একটু বাড়ছে, 10 টাকা 5 টাকা বাড়ছে, এটা কোনো ব্যাপার না, এটা আবার সিরিয়াসলি চলে আসবে। নির্বাচন চাই না আমরা, নির্বাচন চাইলে সকল তো লুটবো। এমন কোন বিএনপি চাইলে বিএনপি লুটবো, বিএনপি তুই দিব না করে। এই আরো 5 বছর থাক, এই দেশের মানুষ ভালো থাক। যে সরকারি আইব লুটপাট করবো, মানুষের গুম করবো, এই কামে। নির্বাচন আরো পরে দেওয়াটাই উত্তম আমি মনে করি। এখন যে পরিস্থিতি দেশে, ঠিক আছে, আরো পরে দেওয়াটাই ভালো মনে করি আমি। দেশ এখনো মনে করেন যে শিথিলের মধ্যে আসে না, ঠিক আছে। নির্বাচন আরো 2-4-5 বছর পর হওয়াটাই আমার হিসাবে বলি ভালো। আমরাই কইছি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে। আমি আগে কইছি। আমাদের পাশে জনগণ দাঁড়াইছে আর আপনাকে ধুইয়া দিছে, বেশি খুঁচায়েন না। হ্যাঁ, তাইলে কলে একেবারে ফ্ল্যাট করিয়া দিব। একেবারে সাবধানে কথা বলা শিখেন, অন্ধকারে ঢিল মারবেন না, জবানকে হেফাজত করবেন, বেশি বাইরবেন না, আওয়াজ নিচে। রুমিন ফারহানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না। সে একটা প্রতীক, এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার, যেখানে আদর্শ না প্লট জরুরি, যেখানে লড়াই না লাইমলাইট কাম্য, টকশোয়ের। একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান, পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পড়েন। অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই। থাকলেও তার দলের না, নিজের ক্যারিয়ারের, নিজের সুবিধা পাওয়ার অনুগত। 32 নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে, তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ। সেখানে রুমিন ছিল না, সেইখানে না ছিল রাস্তায়, না আদালতে, না মাঠে, কিন্তু ছিলেন টিভির আলোয়, মঞ্চের ভাষণে আর আওয়াজহীন এক প্লটের আবেদন পত্রে। রুমিন আজকে যা বলে কাল তা অস্বীকার করে। আজ যাদের গালি দেন কাল তারে ভাই বলেন, আজ যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকশোতে যান। কারণ একটাই, কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে, জনগণ মনে রাখবে না। জনগণ বেকুবের বাচ্চা। এই জনতার স্মৃতি এখন কেবল প্রতিবাদের না, বিচার করার স্মৃতি। রুমিনের মুখোশ খুলে গেছে, এখন তিনি শুধু আরেকজন আওয়ামী কন্যা, বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোকা দেওয়া এক প্রতারক। তার ভবিষ্যৎ রাজনীতিতে না, তার ভবিষ্যৎ এক সময়কাল লজ্জার পোস্টার হইয়া ইতিহাসের দেওয়ালে ঝুলে থাকার। আর আমরা সেই দেওয়ালে শুধু একটাই কথা লিখে যাব, ভাষণ অনেক হয়েছে রুমিন, এবার বিদায় নাও। তোমার মতো আওয়ামী ছাওয়ের জন্য ইতিহাসের জায়গা নাই। ইতিহাস। দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি কনক সারোয়ার। আপনারা জানেন কনক সারোয়ার নিউজ এবং নিউজ টিউব টিভি, এই দুটি ইউটিউব চ্যানেল থেকে আমরা আমাদের বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির তুলে ধরার চেষ্টা করি, খানিকটা বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে। বাংলাদেশে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য তো বটেই, পুরো পৃথিবী জুড়ে বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন, তাদের সকলের জন্য আমাদের এই আয়োজন। দর্শক, নির্বাচন এগিয়ে আসছে। শেখ হাসিনার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা বুঝতে পারছেন যে তিনি ক্ষমতাহীন হয়ে যাচ্ছেন। এই ভাবনা থেকে তার আস্ফলন বাড়ছে। তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে, যেভাবেই হোক প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন, তিনি নানা অসভ্য কথাবার্তা বলছেন, নানা গালাগালি করছেন, নানা রকম ভাবে আচরণ করছেন, যেটিকে অনেকে বলছেন যে তার এটি এক ধরনের মানসিক ইনস্ট্যাবিলিটি, মানসিক অস্থিরতা লক্ষণ বা মানসিক রোগেরও লক্ষণ অনেকে বলছেন। তো এই সব মিলিয়ে যে জটিল পরিস্থিতি, এই পরিস্থিতিতে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী কিনেও শেখ হাসিনার কিছু পরিকল্পনা ভেতরগতভাবে চলছে। এই সার্বিক
পরিস্থিতিটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান, যিনি সেনাবাহিনীর সিকিউরিটি এজেন্সি সহ অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন, যিনি প্যারা কমান্ডোদের একজন বস ছিলেন এবং তার অত্যন্ত সুনামের সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেছেন দীর্ঘ প্রায় 28-29 বছর। তো মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক স্যার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে আবার এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং এর সাথে আপনার দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। মুস্তাফিজ ভাই, আমি আপনার ফেসবুকে দেখছিলাম, আপনার ফেসবুকে আপনি একটা স্ট্যাটাসের নিচে আপনি লিখছিলেন যে জেনারেল আজিজ সহ ও 2018 সালে যারা নির্বাচনের কুশীলব ছিল, যারা সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সুষ্ঠু নির্বাচন করার জন্য মাঠে নেমে পরোক্ষভাবে তারা হাসিনার পাশে ছিল, মানুষের পাশে ছিল না। তো যেটি সেনাবাহিনীর জন্য একটি কলঙ্কজনক অধ্যায় আমি বলবো। সেনাবাহিনী সবসময় মানুষের পাশে ছিল, কিন্তু জেনারেল আজিজের নেতৃত্বে 18 সালের যে ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছিল, শেখ হাসিনা তাদেরকে আবার সংগঠিত করার চেষ্টা করছেন, এমন একটি আভাস আপনি দিয়েছেন। এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ কনক ভাই। অ্যাকচুয়ালি এই যে আপনি ইন্ট্রোডাকশনটা শুরু করলেন যে সেনাবাহিনীর এরকম একটা কলঙ্কজনক ইয়া, আমি কিন্তু মানে এই যেহেতু এই সংস্থাটার সাথে ছিলাম, আমার বুকে কষ্ট লাগছে, এবং আমি অ্যাকচুয়ালি গত 2018 ইলেকশনের পর থেকে এই কষ্টটা নিয়েই আমি বেঁচে আছি। আমি এর আগে আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে আমার কাছে সবচেয়ে কষ্টদায়ক দৃশ্য ছিল যে সিভিলিয়ানরা দৌড়াচ্ছে একটা আর্মি পিক আপের পিছনে, তাদেরকে ভোট দিয়ে দেওয়া হচ্ছে না, আর পিক আপটা চালিয়ে চলে গেল। এনিওয়ে, ওই তখন সেটা ছিল জেনারেল আজিজ, তখন ছিলেন সেনাপ্রধান, এবং উনি কথাবার্তায় যেরকমই হোক, বাট হি ইজ দ্য মোস্ট কানিং পার্সন এভার আই মেট। মনে করেন যে সে হয়তোবা লাউজি বাংলায় বা ইংলিশে কথা বলতেছে, বাট হি ইজ ইন্টেলেকচুয়ালি যে হাইয়েস্ট লেভেল। প্রথমে উনি যেটা করেছে যে নর্মালি এই ধরনের একটা জাতীয় ইলেকশনে 80 থেকে 1 লাখ ট্রুপস ডেপ্লয় হওয়ার কথা। সো উনি এটাকে স্ট্রেট ওয়ে 30,000 এন্ড বিলো নিয়ে আসছেন, এবং এখানে উনি প্রেফার করেছেন, উনি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারেন কাঁধে দিয়ে কোন কাজ হবে। উনি একটা আর্মির ভিতরে যে অনেক লোক আছে, অনেকগুলোকে উনি ইনস্টিটিউশন আদার থিংস যেগুলোতে কাজে লাগবে, এই সমস্ত কাজে তিনি খুব সিলেক্টিভ অফিসার সৈনিক এদেরকে নিয়ে আসছেন, এবং আপনারা জানেন ওখানে ওনারা কিছু ক্যাশ টাকাও সরকার থেকে তারা পেয়েছিলেন, এদেরকে দিয়েছিলেন। এখন ওই ইলেকশনটা যেহেতু মোটামুটি আমরা ঘুম থেকে উঠার আগে কিছুই টের পাইনি, তারপরে বুঝলাম যে রাত্রেবেলা হয়ে গেছে, তার মানে কন্ডাক্ট ওয়াজ ভেরি স্মুথ, এবং তারা নিজেরাও বুঝতে পারেনি। এবং এই কারণেই আমি প্রথমে 3-4 দিন আগে একটা নিউজ পেলাম যে এরকম ওই আমলের যারা আছে তাদেরকে আরেকজন জেনারেল সাইফ, তার নেতৃত্বে এরকম একটা গ্রুপ হচ্ছে, থিমটা সেম। এরপরে গত 2 দিন আগে আরো ডিটেলস জিনিসটা পেলাম, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার সেলিম মাহমুদ স্যার ছিল হচ্ছে ডিএমআই ছিল এক সময় আজিজের সময়, এবং যখন আজিজ স্যার ইয়াতে ছিল তখন বিজিবিতে ছিল, তখন ওইখানকার গোয়েন্দা প্রধান ছিলেন। এবং এর আগে আমি একটা অনুষ্ঠানে বলেছি যে বিএনপি নেতা যে সালাউদ্দিন, ওনাকে কিন্তু এই ব্রিগেডিয়ার সেলিম নিয়ে ওই দিনাজপুর বর্ডার দিয়ে কিন্তু বিএসএফ এর কাছে হ্যান্ড ওভার করে আসছে, উনি হয়তো এখনো ওখানে আছেন। সো এই ব্রিগেডিয়ার সেলিম মাহবুবকে এখন করা হচ্ছে কোঅর্ডিনেটর অফ দিস থিং, এবং আইন শৃঙ্খলা বিষয়ে যে সংসদীয় একটা কমিটি আছে, ওইটার একটা উপকমিটি তৈরি করা হয়েছে ধানমন্ডিতে, সামুয়ারি ধানমন্ডি, এক্সাক্ট লোকেশনটা আমি জানি না, ধানমন্ডিতে। এবং এইটার মধ্যে লিয়াজো হিসাবে অফিসার হিসেবে আছে হচ্ছে ব্রিগেডিয়ার সেলিম মাহমুদ, এবং এর সাথে ডিজিএফআই, এনএসআই, আর আবার সেই ফ্রেন্ড জেনারেল জিয়া, এনটিএমসি, এরা একটা কোর এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। এবং সেলিম স্যার যেটা করতেছে সেটা হচ্ছে এর মধ্যে যারা রিটায়ার্ড হয়ে গেছে তাদেরকে এটার সাথে লিয়াজো করাই দিচ্ছে। এবং এখন আর্মিতে মানে আরেকটা রিউমার, আমি বলবো এটা রিউমার, সেটা হচ্ছে যে জেনারেল শফিউদ্দিন স্যার ইজ নট ইন গুড বুক অফ শেখ হাসিনা, এরকম একটা রিউমার বাজারে চালু হয়েছে। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ডিসকাস করবো, কারণ আমার কাছে জিনিসটা হয় কি, গোয়েন্দাতে চাকরি করছি তো, যে ইনফরমেশনটা খুব সহজে চলে আসে, এবং মানে যে সমস্ত নেম সোর্স যেগুলো আছে ওগুলা দিয়ে চলে আসে, তো এগুলাকে আমি সবসময় একটা সেকেন্ড থট দিই। তো এখানে বুঝাচ্ছে যে এখানে যে এমএস আছে হচ্ছে মেজর জেনারেল ফিরোজ স্যার, উনি আগে এখানে নিউ ইয়র্কে ছিলেন, এখানে ডিএ হিসেবে ছিলেন এখানে, উনি এমএস হিসেবে কাজ করছেন, এবং ইনফরমেশনটা এভাবে আসছে যে উনি আর জেনারেল শফিউদ্দিন স্যারের কথাটা খুব একটা শুনতেছেন না। উনি এখন এই মাহবুব স্যার, এই যে সেলিম স্যারের সাথে লিয়াজো করে, এবং এই কমিটির সাথে লিয়াজো করে যারা যারা ওই আমলের সার্ভিং অফিসার ছিল এদেরকে কোঅর্ডিনেট করে এক জায়গায় একই ইয়াতে নিয়ে আসতেছেন প্ল্যাটফর্মে, যাতে ফিউচারে এই জিনিসটা হয়। এবং এর সাথে
আরেকটা মানে ওই একই স্ট্যাটাসে ছিল যে আমি তথ্য পেয়েছি যে শেখ হাসিনা বলে দিয়েছে যে নির্বাচন সময় মতো হবে, আপনারা স্যাংশনের জন্য রেডি থাকেন, কারণ উনি জানেন যে স্যাংশন আসতে পারে যদি নির্বাচন হয়, স্যাংশনের সাথে রেডি থাকেন এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। এইটা আবার কনফার্ম হয়েছে আজকে সকালের পাওয়া একটা তথ্য, সেটা হচ্ছে গত 9 নভেম্বর ডিজিএফআই জেনারেল হামিদ স্যার উনি একটা দরবার নিয়েছেন। আপনি তো নিশ্চয়ই দরবারের আইডিয়া আছে যে নর্মালি সিও জিওসি তারা দরবার নেন, এটা মেইনলি হচ্ছে যারা ট্রুপস কমান্ড করে। ডিজিএফআই এটাকে ট্রুপস কমান্ড তো ধরা যায় না, এটা হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা। সো উনি ইতিহাসে প্রথমে একটা দরবার নিয়েছেন, যারা ঢাকাতে ছিল তারা অ্যাটেন্ড করেছে এবং যারা দূরে ছিল তারা রিমোটলি টেলিকনফারেন্সের মাধ্যমে বা উনার ইয়াটা শুনেছেন। তো উনি মেইনলি যেটা বলেছেন সেটা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশে ইলেকশন হবে এবং এই ইলেকশন হওয়ার পরে মাঝখানে কিছু গন্ডগোল হইতে পারে এবং এরপরে সবকিছু মানে থিতু হয়ে যাবে। এটা হচ্ছে ওনার তার যে ডিজিএফআই যারা আছে তাদের প্রতি এতে বোঝা যায় যে শেখ হাসিনা ডিসিশন নিয়ে নিছে যে এখন ওয়েস্টের, এখন আমাদের মধ্যে অনেক গুজব থাকতে পারে যে আমেরিকা ওই যেহেতু ইসরায়েলি একটা সমস্যা হচ্ছে হামাস ওইটা দিকে এগুলো সব ভুল কথা। অলরেডি আমরা এই যে 2+2 যে মিটিং যেটা হয়েছে এটার আমরা যে আউটকাম যেটা অলরেডি পেয়েছি যে ইন্ডিয়া বলেছে যে আমাদের এই রিকোয়ারমেন্টটা আছে এই সরকারকে সাপোর্ট করার জন্য, কিন্তু আমেরিকা তাদের পজিশন ক্লিয়ার করেছে। সো এটা নিয়ে আর কোনো কিছু নাই। এবং তারপরে দেখেন এই যে এখন যে আমাদের অ্যাম্বাসেডর পিটার হাস যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, এবং একটা জিনিস আমি দেখলাম মিডিয়াতে এটা নাই, 11 তারিখে জিএম কাদের গিয়েছিল আমেরিকান এম্বাসিতে গিয়ে দেখা করে এসছে পিটার হাসের সাথে। এরপরে আবার এই ইয়াতে দেখলাম যে উনি আবার একটা অফিসে গিয়ে চিঠি দিয়ে আসছে। ইট ইন্ডিকেটস দ্যাট আমেরিকা স্টিল ইন দ্য সেম পজিশন বাট যেহেতু শেখ হাসিনা দেখছে যে কোনোভাবেই কোনো কিছু ম্যানেজ হইল না, সো সে ফাইনালি ডিসিশন নিয়েছে ইলেকশন করে ফেলবে। এখন দেখেন এর পাশাপাশি অনেকগুলা তথ্য আসছে। এই যে সাংবাদিক মনির হায়দার উনি বললেন যে একটা হচ্ছে তৃণমূল বিএনপি, আর একটা হচ্ছে তৃণমূল বিএনপিটা কন্ডাক্ট করতেছিল ডিজিএফআই, আর বিএনএম যেটা বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট বা বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট সম্ভবত বা বাংলাদেশ আন্দোলন, সেটাই করতেছে হচ্ছে এনএসআই। সো আমি এই মুহূর্তে যে তথ্য পেয়েছি তাতে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তৃণমূল বিএনপি যেটা করতে চেয়েছিল ওইটা মানে মাঠে মারা গেছে, ওইটা খুব একটা আলোর দেখা পাওয়ার চান্স নেই। কিন্তু এই ইয়ারটা কিন্তু স্টিল অ্যালাইভ বিএনএম। আর আমাদেরকে খাওয়ানো হচ্ছে যে বিএনএম এর জন্য যে সমস্ত বিএনপির যাদেরকে ইয়াতে নেওয়া হয়েছে, কাস্টাডিতে নেওয়া হয়েছে, তাদেরকে 5 স্টার হোটেলে রেখে কথাবার্তা বলতেছে এবং এটা ফেল করেছে। আমাদের কিন্তু এটাতে হবে কি, আমরা যারা মানে আন্দোলনকে সাপোর্ট করি বা মাঠে যারা আন্দোলন আছে তারা একটা ইয়া করবে, ওকে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা এরা ফেল করতেছে, বাট ইউ আর নট শিওর অফ ইট। সো আমি যেহেতু স্ট্রংলি বিশ্বাস করি যে এই আওয়ামী লীগ সরকারের অ্যাডভাইজার হচ্ছে ইন্ডিয়া এবং তাদের টু স্পেসিফিক তাদের যেমন আমরা যেরকম 71-এর পরে আমরা বিভিন্ন বইপত্র পড়ে জেনেছি যে তাদের একটা এইমই ছিল হচ্ছে পাকিস্তানকে ভাঙার জন্য ইয়া করা, এবং একইভাবে তারা একটা প্রজেক্ট নিয়েছে, তারা এই আওয়ামী লীগ সরকারকে 15 বছর পরে আসে এরপরে যেন রাখা যায়। সো তারা পুরো এফোর্টটা দিচ্ছে এখানে, এবং এটার জন্য যে কোনো তথ্যই আসে। যে আমার কাছে যেটা আমি বললাম, আমার কাছে তথ্যগুলো এসছে যে এই যে কয়েকদিন আগে যে মেট্রো রেল উদ্বোধন হলো না, ওখানে নাকি দুজন সাংবাদিক মানে শেখ হাসিনা থেকে একটু ডিস্টেন্সেই ছিল সেনা প্রধান, তখন নাকি জিজ্ঞেস করছে যে এরপরে যে ইলেকশন হবে, ইলেকশনে আপনাদের মতামত কি ব্যাপারে বিষয়ে। সাথে নাকি শেখ হাসিনা পাশ থেকে বলছে কোনো কিছু হলে আমাকে জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞেস করতেছেন কেন। তারপর নাকি ওই দুজন সাংবাদিক নাকি ওখান থেকে বের করে দিচ্ছে, একটা জিনিস আমি তথ্যটা কনফার্ম করতে পারিনি। তারপর আরো কিছু ইনফরমেশন আসছে যে সেনা প্রধানের সাথে গোপনে যে আফরিন আসছিল, যে আফরিন আক্তার দেখা করেছেন, সেনাপ্রধান যখন নেপালে গিয়েছেন তখন দেখা করেছেন। বাট আমি যেহেতু মানে শফিউদ্দিন স্যারের আন্ডারে ছিলাম, শফিউদ্দিন স্যারকে আমি ভালোভাবে চিনি, ওনার সাইকিটা আমি বুঝতে পারি, এবং আমার কাছে যেটা ধারণা, এবং উনি যে ইন্ডিয়ার লোক ওইটা আমি তখনই আমি বুঝতে পেরেছি, কারণ একটা প্রসঙ্গ ওনার সাথে আলাপে আসছে, উনি বলতেছে ইন্ডিয়া আমাদের চতুর্দিকে ঘেরাও দিয়ে আছে, আমরা কি ইন্ডিয়ার ইয়া ছাড়া চলতে পারবো? আমি তখন বলছি স্যার এটার সাথে তো মানে একটা উদাহরণ দিয়ে আর কি, কিউবা টিকে আছে আমেরিকার পাশে সবচেয়ে স্ট্রংগেস্ট, কিন্তু আমাদের এই জিনিসটা একটা রেসপেক্টেবল হইতে হবে। বাট আমাকে ধমক দিয়ে থামাই দিচ্ছে। এনিওয়ে দ্যাট টাইম আই ওয়াজ এ মেজর নট, আর ওই সময় কমান্ডারের মুখের উপরে কথা বলাটা শোভনীয় না।
সো উনি যেটা বলছে আমি আমাকে মাইনে নিতে হচ্ছে, আমি আর নেক্সট টাইম কথা বলিনি, বাট উনি ভারতের লোক, এটা আমি বুঝতে পারছি। এরপরে এখন যেটা হচ্ছে, এই যে জিনিসটা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে যে শফিউদ্দিন স্যার এখন গুড বুকে নাই, যে কোনো সময়, মানে এটা নাকি স্ট্রং রিউবার আর্মিতে, যে কোনো সময় শফিউদ্দিন স্যার চেঞ্জ হয়ে যেতে পারে। আমার মত হচ্ছে এই যে আমাদেরকে খাওয়াচ্ছে না, যে বিএনএম বানাচ্ছে, এটা ফেল করতেছে। আমার ধারণা দেখবেন বিএনপি একটা জিয়া রাখবে, তারপরে এক সময় এমন একটা সিচুয়েশন হবে শফিউদ্দিন স্যার পাওয়ার টেক ওভার করলো, করার পরে আচ্ছা এই 18 ইলেকশন যারা করছিল এরকম একটা গ্রুপ টু এদেরকে ছত্রভঙ্গ করে দিয়া আমরা সবাই তালি দিলাম। তারপরে চুপচাপ শফিউদ্দিন স্যার হচ্ছে আওয়ামী লীগের লোক, চুপচাপ ইলেকশন করে আওয়ামী লীগ পাওয়ার নিয়ে আসবে। এটা আমার অ্যাসেসমেন্ট। মানে আপনি মনে করছেন যে একটা ক্যামোফ্লেজ তৈরি করা হচ্ছে এখানে? কারেক্ট। এটা ক্যামোফ্লেজ তৈরি করা হচ্ছে না, শফিউদ্দিনকে আমি সরাই দিব, মানে আমি আস্থা রাখতে পারতেছি না, ওয়াকার সাহেবকে নিয়ে আসবো, অমুককে নিয়ে আসবো, মানে যার ফলে ধরেন ইন জেনারেল আর্মির মধ্যে একটা ইয়ে যাবে যে শফিউদ্দিন সাহেব তো শেখ হাসিনা চায় না। আরেকটা জিনিস আমি বলি, এই ধরনের কাজের জন্য মানে আমার অ্যাসেসমেন্টে সবচেয়ে, এবং এটা নিশ্চয়ই আমাদের অ্যাসেসমেন্ট হবে, আকবর স্যার, জেনারেল আকবর স্যার গত 10 তারিখে রিটায়ারমেন্টে গেছে। মানে এই ধরনের মানে কাজের জন্য হি ইজ আ ট্রাস্টেড ম্যান, তাকে কিন্তু রিটায়ার করে দিচ্ছে। তার ইচ্ছা করলে কিন্তু পারতো তাকে সেনাপ্রধান বানিয়ে নিয়ে আসতে, কিন্তু শফিউদ্দিন স্যারের উপরে তার যে ট্রাস্ট যেটা ছিল আর কি, যে উনি একটু আন্ডারডগ থাকবে, থাকার পরে উনি কাজ 100% করবে, এই কারণেই শফিউদ্দিন স্যারকে চুজ করেছেন। শফিউদ্দিন স্যার মানে আমিও এটাও শুনেছি যে স্যার যখন শফিউদ্দিন স্যার যখন মাস খানেক আগে যখন ইয়াতে গেছিল, বোধহয় হাওয়াইতে গেছিল, তখন আমেরিকানরা তাদের সাথে কথা বলছে, বাট কথা হচ্ছে ওইটা আমি পাইছি যে আমেরিকানরা যা বলছে উনি গিয়ে ইন্ডিয়া এবং শেখ হাসিনাকে কনফার্ম করে বলে দিচ্ছে কি বলছে। সো এখন আমেরিকানরা ওনাকে খুব একটা ট্রাস্ট করতে পারছে না, কারণ ওনাকে কিছু বললে উনি গিয়ে ওইটা বলে দেয় ওখানে। সো উনি হচ্ছে শেখ হাসিনার ম্যান, ইন্ডিয়াজ ম্যান। অতএব উনি যদি ক্ষমতা নেও, এটা জনগণের পক্ষে নিবে না, আমি শিওর। ওইটা মানে শেখ হাসিনা আসলে সব রকমের গেম খেলছে, মানে যেমন যদি দেখেন যে ভারতের এক সাবেক জেনারেল একটি লেখা লিখেছেন, মানব জীবন থেকে অনুবাদ করেছে দ্য ট্রিবিউন থেকে, যে ভারত সব ডিম এক বাস্কেটে রাখছে। শেখ হাসিনা কিন্তু আবার সব ডিম এক বাস্কেটে রাখছেন না, শেখ হাসিনা আবার বিভিন্ন জায়গায় ডিম রাখছে। এটা হচ্ছে স্মার্ট। এই যে মনে করেন যে একদিক দিয়ে বিএনএম কে, তৃণমূল এগুলোকে বলতেছে, একদিকে বলতেছে এটা ফেল করতেছে, তাদের মুখপাত্র বলতেছে এটা ফেল করতেছে, বাট আমার তথ্য হচ্ছে বিএনএম এখনো ফেল করে নাই। এবং মোট কথা হচ্ছে আমরা পলিটিশিয়ানদেরকে জানি, আমি এইটুক বলতে পারি যে লাস্ট 12 ইয়ার্স 15 ইয়ার্স এর মধ্যে এই যে বাগিং এবং অন্যান্য জিনিস টেকনোলজি এত হাই হয়েছে, এবং এর 100% ভালো মানে ওয়ার্ল্ড ক্লাস জিনিসপত্রগুলো সব এই সরকার কিনে নিয়ে আসছে, আইনে এগুলো ইউজ করতেছে। সো এই বিরোধী দলের যতগুলা নেতা নেত্রী আছে সবগুলার মানে বাসার হাড়ির খবর সবকিছু জানে। সো আমরা কেউই সবাই সহি না, আমাদেরকে খোঁজ দিলেও আমাদের মধ্যে লুপহোল পাওয়া যাবে। সো তাদের লুপহোল গুলা পাইয়া দেয়ার মানে ক্যাপচার অবস্থা আছে, এবং তারা ওই কারণে মানে মনির হায়দার যেভাবে বলছে যে এটা পুরা কেউই রাজি হয় নাই, আমি এটা মানতে রাজি না। কারণ মানুষের যে শর্টকামিংস এখন, ইভেন মানে আমি যতজনকে ট্রাস্টেড জানতাম, কিছু কিছু লোক আমার ক্লোজ ফ্রেন্ড হঠাৎ করে দেখি আইসা আওয়ামী লীগের উন্নয়নের গল্প বলে আমাকে। সো দ্যাট মিনস তাদেরকে চেঞ্জ করে ফেলছে, প্রত্যেকের মানে উইক পয়েন্টটা জানে। মনে করেন আমাকেও আমার উইক পয়েন্ট করার চেষ্টা করছে, হি নো দ্যাট আই এম এ গুড ফ্যামিলি মেম্বার। সে আমার ফ্যামিলি মেম্বারদের নামে বিভিন্ন পেপার বানাইছে, বা কি বলে ফেসবুক পেজ বানাইছে, আমার নামে বানাইছে, বাচ্চাদের নামে বানাইছে, আমার ওয়াইফের নামে বানাইছে। কি হয়েছে? আমি যখন এগুলো আমার আগে আবার পাঠাইছে, পাঠানোর পরে আমি শুধু এইটুকু জানি যে আমি 28 বছর চাকরি করছি ক্লিন ইমেজ নিয়ে। ইভেন 1 বছর আগেও আমি ছিলাম হচ্ছে এএসইউতে, যেখানে হচ্ছে হাইয়েস্ট লেভেলের সিকিউরিটি ক্লিয়ারেন্স দরকার, আর কোথাকার কোন লাল দুপাজু এসে আমাকে নিয়ে কোনো কিছু বললো, এটা লোকের বিশ্বাস করে। সো আই ডোন্ট বিলিভ দ্যাট। হচ্ছে কি, তারা তার ট্রাম্প কার্ডটা খেলে ফেলছে, এখন আমার এগেইনস্টে আর কোনো ট্রাম্প কার্ড কাজ হচ্ছে না, বাট তারা প্রতিটা জায়গায় এবং স্টিল চালায় যাচ্ছে, স্টিল আমাকে চালায় যাচ্ছে। না এইটা তো করবে, এটা হচ্ছে ধরেন চরিত্র হনন হচ্ছে মূল কাজ আর কি। উনি টার্গেট পিপলদেরকে প্রথমে চরিত্র হনন করে মানুষের সামনে নিয়ে আসতে চায়, যে নারী ঘটিত সমস্যা আছে, এর অর্থ লিপসা আছে, এই দুইটাই তো মানে চরিত্র দুইটাই ব্যবহার করে। একটা হচ্ছে নারী ঘটিত কাহিনী, আর একটা হচ্ছে আর মনে করেন আমার যদি নারী ঘটিত সমস্যাও থাকে, আমি যেটা কথা বলতেছি ওইটা মিথ্যা কিনা সেটা বল। তবে ইন্টারেস্টিং দুটো বিষয় কি জানেন মুস্তাফিজ ভাই, যে ওই বিএনএম এর এক নেতা আর কি, বড় নেতা, নামটা বললাম না, উনি হচ্ছে এরশাদ সাহেবের সাথে ছিলেন। উনি এরশাদ সাহেব মারা যাওয়ার পরে এরশাদ সাহেবের বান্ধবীরা কে কোথায়, উনি এই অনুসন্ধানে ব্যাপক সময় ব্যয় করছেন।
যে ওদের টেক কেয়ার এখন কে করবে, আমি করতে চাই। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে একটা অথেন্টিক সোর্স, অথেন্টিক ইনফরমেশন। আচ্ছা আচ্ছা, যাকে বলছে সে বলে দেখেন দেখি ভাই এই জেনারেল সাহেব কি শুরু করছে, আমাদের ফোন দিয়া কয় যে ফোন নাম্বার আছে নাকি, কে আছে। যাই হোক, এবং এই ধরেন জেনারেল আকবর যিনি শেখ হাসিনার জন্য জাস্টিস সিনহার গায়ে হাত তুলেছেন, যিনি প্রচুর গুম খুন, প্রচুর মানে অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, এই জেনারেল আকবরের সামনে মূলা ঝুলানো ছিল যে তাকে প্রমোশন দেওয়া হবে, 3 বছর এক্সটেনশন দেওয়া হবে। কিন্তু এই জেনারেল আকবর কিন্তু আপনার গত 6 মাসে শেখ হাসিনার সঙ্গে দেখা করার একটা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। কিন্তু ভিতরে একটা সোর্স বলে যে ভাই দেখেন উনি পাগলের মতো দৌড়াচ্ছে, চারিদিকে যাচ্ছে, সালমানের ফরমানের কাছে পর্যন্ত গেছে যে একটা অ্যাপয়েন্টমেন্ট করাই দেন। সো শেখ হাসিনা ব্যবহার করে ছুড়ে ফেলে দেয়, এই বিষয়টা আমি বলার জন্য বললাম। আপনার না ব্যবহার করে ছুড়ে ফেলে দেয় একটা জিনিস, তারপর হচ্ছে কাজের লোককে উনি ছুড়ে ফেলে দেয় না। উনাকে ফেলে দেওয়ার মেন কারণ হচ্ছে উনার পার্সোনাল ডিসিপ্লিনে একটু সমস্যা আছে। উনি সারা রাত ব্যস্ত থাকে, ঘুম থেকে উঠে, ইভেন জিওসি হওয়ার পরেও উনি 12টার সময় ঘুম থেকে উঠে অফিসে আসে, হুইচ ইজ নট মিলিটারি মানে রুল না। উনি তো অনেকদিন গোয়েন্দা সংস্থায় চাকরি করছে। এবং কনক ভাই, আমি খুব আপসেট হয়ে আমি কিছু এখন তো আর্মির কিছু তথ্য জানার চেষ্টা করছি। মানে এটা হচ্ছে শিওর যে আমাদের আর্মি যদি দুর্বল হয়, এটা লাভের গুড় তুলে নিবে হচ্ছে ইন্ডিয়া। এবং ওরা খুব প্ল্যান ভাবে আমাদেরকে, যে জেনারেল আজিজকে বসাইছে, উনি বেছে বেছে ইনডিসিপ্লিন অফিসারদেরকে উপরে নিয়ে আসছে, এবং এটা আজকে এমন এক পর্যায়ে গিয়েছে, এখন এরা তো সরকার যাই বলে তাই করবে। এবং আমাকে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এটার সাথে, মানে আমি বলবো আমাকে তথ্য খাওয়ানো হয়েছে যে কর্নেল এন্ড অ্যাবাব তাদের প্রতি সেনাপ্রধান খুব খুশি, তারাও খুব খুশি, সরকারের প্রতি খুশি। লেফটেন্যান্ট কর্নেল বিলো এবং লেফটেন্যান্ট কর্নেল বিলো এর মধ্যে এনটি আওয়ামী লীগ এবং উপরেও এনটি আওয়ামী লীগ আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, কারণ আমি আগে বলি, আমি যেহেতু মানে কমান্ড করছি দীর্ঘদিন, আমার আন্ডারে অনেক অফিসার ছিল, সৈনিক ছিল, এরা তোমার সাথে কথা বলে, মাঝে মাঝে কথা বলে। সার্ভিং গুলাকে আমি কথা বলতে মানা করে দিচ্ছি, কারণ এরা ধরলে এদের চাকরি চলে যাবে। বাট দে আর নট হ্যাপি উইথ দেম, বাট দেখেন এখন ইন্ডিয়ার প্রভাব যেতে যেতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা আনকন্ট্রোলেবল হয়ে গেছে। এখন আপনি যদি দেখেন যে আগে একটা প্রমোশন পাওয়ার যে ক্রাইটেরিয়া ছিল, এখন ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে দিছে। মানে কারোর জন্য ইভেন মানে আর্মি তো একটা পিরামিডের মতো, সবাই তো আর জেনারেল হবে না, সবাই লেফটেন্যান্ট কর্নেল হবে না, কর্নেল হবে না, মানে ইয়া হবে, অনেক একটা বড় সংখ্যা মেজর হিসেবে রিটায়ার করবে লেফটেন্যান্ট। বাট উনি মোটামুটি যারা আওয়ামী পরিবারের আছে সবাই প্রমোটেড, বিধি পরিবার আছে সবাই ডাউন, বাড়ি চলে যাচ্ছে। এরকম একটা করে এই যে লাস্ট 12 ইয়ার্স এর মধ্যে মনে করেন বিএমএ তে আগে আমরা যেটা করতাম, আমরা চান্স পেলাম, চান্স পাওয়ার ট্রেনিং এ চলে গেলাম, তখন পুলিশ আমাদেরকে বাড়িতে গিয়ে আমাদের ক্লিয়ারেন্স করতো। এখন বিএমএ তে ঢোকার আগে আমাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স করে। কারো যদি কোনো ফ্যামিলি ভুলেও মানে ইয়াতে থাকে, মানে বিএনপি জামাত বা এর আশেপাশে থাকে, হি উইল নট বি সিলেক্টেড। সো এখন আর্মিটাকে ওনারা যে অবস্থায় নিয়ে গেছে, এর সাথে সাথে হচ্ছে এই আমার বন্ধু জিয়া, সে তো র্যাবে যাওয়ার পরে এই আমার কিছু ক্লোজ কমান্ডো অফিসার এদেরকে নিয়ে এই গুম খুনের সাথে জড়িত করে এখন এমন একটা সিচুয়েশন করছে যে আমাদেরকে এই আর্মিকে ঢেলে সাজাতে হবে। মানে শুধু এইটা না, মানে যারা গুম খুনের সাথে জড়িত তাদের যদি ক্যাপিটাল পানিশমেন্ট আমরা এনশিওর করতে না পারি সরকার চেঞ্জের পরে, এই আর্মিকে আমরা দাঁড়ায় করতে পারবো না। এবং ইন্ডিয়ার এই হচ্ছে ওইটাই, যে আমরা এই আর্মিটাকে কিছু দাঁড়াইতে পারি না। আমি আপনাকে খুব স্ট্রংলি বলতে পারি, আমি ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান আর্মি, শ্রীলঙ্কান আর্মি, এদের সাথে সবার সাথেই অল আর্মি আর এক্সট্রিমলি গুড, এবং ইন্টারন্যাশনাল এরেনাতে আমি কাজ করেছি। এবং বাংলাদেশ আর্মির সিচুয়েশন আমি বলবো আন্তর্জাতিক পর্যায়ে যে কোনোটা দেশের সাথে আমরা করেছি, আমাদের মানে স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই। এর কারণ একটাই, যারা পায়োনিয়ার ছিলেন আমাদের মুক্তিযোদ্ধা যারা ছিলেন, পরবর্তীতে যারা এসেছেন, তারা এই যে ইনস্টিটিউশন গুলা যেগুলো করেছেন, এগুলোর মধ্যে এমন ভাবে করেছেন। আপনি একটা জিনিস জানেন কিনা, সেটা হচ্ছে বিএমএ তে যে আমরা ট্রেনিং নেই, এই ট্রেনিং এর মধ্যে আমি জানি না এখন চেঞ্জ হয়েছে কিনা, 100 মার্ক হচ্ছে আমার এফিসিয়েন্সি, আমি লেখাপড়া থেকে শুরু করে দৌড়ঝাঁপ যা যা আছে সবকিছু এফিসিয়েন্সি, আর 100 মার্ক হচ্ছে ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কোত্থেকে আসে? আমাদের প্রতি মাসে মাসে আমাদের সবার মধ্যে নেয় যে আমি কাকে সবচেয়ে ভালো মনে করি। এই ভালো মনে শুধু পারফরমেন্স না, মনে করেন এটার মধ্যে কোঅপারেশনটা সব, না মেইনলি মধ্যে একটা হেডিং দেয় কোঅপারেশন, কে বেশি কোঅপারেটিভ। সো যে ভালো মানুষ সে কিন্তু এমনি কোঅপারেশন করবে এবং ইয়া করবে। তারপরে মনে করেন যে হ্যাঁ, আমি একজনকে হিংসা করে সে কোঅপারেশনে সবাই তার 1-2 নম্বর দিল,
আমি যদি তার মানে 20-25 দিই, তাহলে কিন্তু তার ক্যারেক্টার আবার এক্সপোজ টু প্লাটুন কমান্ডার। সো আমি বলতে চাচ্ছি যে বিএমএ তে ট্রেনিং সিস্টেমটা এরকম যে আমরা এই জন্যই বলে হচ্ছে অফিসার এন্ড জেন্টলম্যান, আমাদেরকে একজন জেন্টলম্যান হিসাবে, একজন ভালো মানুষ হিসাবে ওখানে ট্রেন করার চেষ্টা করে, কারণ ক্যারেক্টার মার্ক ওখানে হচ্ছে 100 আনসিন ক্যারেক্টার মার্ক, এবং এটা খুব মেটিকুলাসলি ইয়া করা হইতো। আমি নিজে দেখেছি আমার কোর্সমেটদের মধ্যে, যাদের মধ্যে অনেকের মধ্যে, আমাদের মধ্যে হয়, আমার মধ্যে হয়তো ছিল, ধীরে ধীরে উই বিকাম এ বেটার পারসন। বাট এই মোরালটাকে একদম খুব প্ল্যান ওয়েতে, আমি শুধু আর্মি বলবো না, আপনি যদি এডুকেশন সেক্টর দেখেন, যে কোনো একটা সেক্টর দেখেন, অ্যাডমিন সেক্টর দেখেন, যে কোনো একটা সেক্টরে আমাদের সবকিছুকে এমন ভাবে একটা ফ্রেজাইল করে দিচ্ছে যাতে যে কোনো ক্রাইসিস হলে, এবং এটা হচ্ছে ইন্ডিয়ার যে ওই যে চাণক্য নীতি যারা ইয়া করে তাদেরকে, তারা যাদেরকে বর্ডারের সাথে লাগানো আছে তারা হচ্ছে শত্রু। এখন মুখে তারা যতই বলুক, কিন্তু এই আওয়ামী লীগ একটা জিনিস বুঝতেছে না যে আধুনিক যুগে কেউ পার্মানেন্ট বন্ধু আর কেউ পার্মানেন্ট শত্রু না। এখানে আমাকে জেনারেল শফিউদ্দিন স্যার আমাকে যেটা বলছে যে আমরা যেহেতু ইন্ডিয়ার চতুর্দিকে আছে, ইন্ডিয়ার ইয়া ছাড়া আমরা পারবো না, দেশ টোটালি রং। কিউবা কিভাবে বেঁচে আছে আমেরিকার নাকের ডগার মধ্যে? মোট কথা হচ্ছে এই সম্পর্কগুলো হইতে হবে একটা রেসপেক্টের মধ্যে থেকে। এই যে ওরা আমাদের এই যে শান্তি বাহিনীর অফিসারদেরকে ওরা দেরাদুনে ওদের মিলিটারি অফিসারদের ইয়া দিচ্ছে, এগুলো তো এক্সপোজ ট্রুথ, উই অল নো ইট। এবং ওদের ক্যাম্পগুলো ইয়াতে ছিল, আমরা ওদের যে 7 সিস্টারে আছে, আমরা কোনোদিন, আমার জানা মতে আমরা কোনোদিন ওদেরকে ইয়া দেই নাই, আমাদেরকে কখনো ইয়া করে, যেটা করা দরকার ছিল। ওরা যেমন আমার মতে হচ্ছে এটা, মানে আমি মনে করি শান্তিপূর্ণ দেশ হিসেবে আমাদের করা উচিত না, কিন্তু ইন্ডিয়া যদি করে উই মাস্ট ডু ইট। এই যে এখন যে ওরা যে কুকি চীন আর্মি কে ইয়া করতেছে, যে হারবার করতেছে, ক্লিন এভিডেন্স, সো ওয়াই নট উই সাপোর্ট দোজ? অফিসিয়ালি বলার দরকার নাই। সো তখন তারা বুঝবে আমাদের ইম্পর্টেন্সটা কি, দেন দে উইল কাম টু এ নেগোসিয়েটিং টেবিল। ওকে, তুমি আমাদের এদিকে ইয়া করবো না, আমাদের করবো না। কারণ এখন তো আমরা সব দিয়ে দিচ্ছি, আমরা ট্রানজিট দিচ্ছি, ইয়া দিচ্ছি, কিন্তু আমাদের নেপালের করিডোর তারা দিচ্ছে না। কারণটা কি? আমাদের এখানে পেঁয়াজের ক্রাইসিস হলে পেঁয়াজের দাম বাড়াই দিচ্ছে ওরা সব ব্যবসায়ী। আর আমাদের ইয়ারা বলে হচ্ছে যে তাদের যদি এটা 1000 টাকা ছিল, ওটা 100 টাকা বানিয়ে নিয়ে আসে কোন একটা ইয়াতে। দিস ইজ রিডিকুলাস। মানে তারা আওয়ামী লীগ গভর্নমেন্টটাকে এমন ভাবে কুক্ষিগত করছে যেটা, আর আমি বলবো এখন এই যে মিলিটারি 57 জন অফিসার আপনারা সবাই বলেন, তারপরে এরপরে এটার প্রতিবাদ করতে গিয়ে 6 জন অফিসার চাকরি। আমি আপনার কাছে প্রসঙ্গে আসতেছি। ধরেন আপনি যদি বলছিলেন যে ধরেন এই যে অযোগ্যদেরকে প্রমোট করা, ধরেন জেনারেল শফিউদ্দিন উনি কিন্তু ঝিনাইদহ ক্যাডেট কলেজে 6-7 পর্যন্ত পড়ছে, এরপরে তিনি কিন্তু শৃঙ্খলা জনিত বা অন্য কোনো অপরাধের কারণে বের হয়ে যায়। আমি অপরাধের কারণে বের হয়ে গেছে কিনা জানি না, বাট উনি এরপরে চলে গেছেন, এইটুকু ক্যাডেট কলেজ কমপ্লিট করতে পারে নাই উনি। তো ওনাকে ধরেন জেনারেল আজিজের পরে ধরেন শেখ হাসিনা কিন্তু বেছে বুঝে এই জেনারেল শফিউদ্দিনকে নিয়ে আসছে তার অনুগত হিসেবে এবং তার নিয়ন্ত্রণে থাকবে এই হিসেবে। এবং এখন উনি যেটা করছেন, আমি প্রমোশন বোর্ডে বেশ কিছু তথ্য পেলাম যে তিনি এক আর্মির এক মহিলা ডাক্তারকে তার আরো 2-1 জন জেনারেল সহ বসে একদিনের মধ্যে প্রমোশন দিয়ে দিয়েছেন। তিনি এক অফিসারের ছেলে, তিনি আপনার ধরেন তার পজিশন ছিল পদাতিকের 134 জন অফিসারের মধ্যে তিনি 34 নাম্বার ছিলেন। তাকে ধরেন তিনি প্রমোশন দিয়ে দিয়েছেন। তো ধরেন এই যে ঘটনাগুলো, এবং জেনারেল শফিউদ্দিন কিন্তু খুব পছন্দ করে, আপনার ধরেন তৈলমর্দন পছন্দ করে আর কি, বন্দনা। কিন্তু এখন ক্যান্টনমেন্টে যত প্রোগ্রাম হয় সেখানে ধরেন শফিউদ্দিন বন্দনায় ধরেন অর্ধেক সময় যায়। তো বাহিনীর কোনো ক্যারেক্টার হওয়ার কথা ছিল না। এবং পাশাপাশি আপনি শুরু করছিলেন এই যে 57 জন অফিসারকে মেরে ফেলা হলো, তার কোনো প্রতিক্রিয়া নাই সেনাবাহিনীর ভেতরে। যারা এর প্রতিবাদ করলো তাদেরকে সরাই দেওয়া হলো, যারা একটু মানে ক্ষোভ পোষণ করে এগুলো নিয়ে কেউ আর সেনাবাহিনীর মধ্যে নাই, কিন্তু সবাইকে সরাই দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি 57 জন অফিসার যে যখন হয় তখন উনি আমার ব্রিগেড কমান্ডার, এবং আমি ওই দিন যে ঘটনাটা যখন শুরু হয় তখন উনি প্রথম জানে হচ্ছে আমি তখন সিলেট ক্যান্টনমেন্টে একটা পাহাড়ের মধ্যে আগুন লাগছিল। তো আমি ওখানে আগে গেছি, সাথে একটু পরে শহীদুদ্দিন স্যার আসছে। তখন নকিব স্যার মানে মারা গেছেন ওখানে, লেফটেন্যান্ট কর্নেল নকিব স্যার ওনার কোর্সমেট, উনি কল দিছে ভিতরে থেকে। দেওয়ার কিছুক্ষণ পর তখনই আমরা জানতে পারলাম যে এরকম একটা ঘটনা হয়েছে। তারা আমরা সাথে ওখান থেকে ইয়াতে চলে গেলাম। বাট উনার অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া খুব একটা আমি দেখিনি। তার পরবর্তীতে মেজর জেনারেল জহুর আসছিল অফিসারদেরকে শান্ত করানোর জন্য। উনি যখন যেটা হয় তখন তো একটা টেকনিক, সবাই তো বিক্ষুব্ধ অবস্থা আছে। এই জায়গায় উনি কয়েকজন অফিসারের উপরে এমন শাউট করলেন
এবং পরবর্তীতে অফিসারদের ইয়াতে ওনাকে ওখান থেকে চলে যেতে হচ্ছে শহীদের থাকে শহীদের তো জেনারেল জহুর পরে বলছে তুমি এখান থেকে যাও, মানে ওখান থেকে চলে যেতে হচ্ছে। সো উনি যে আওয়ামী লীগের মানে পান্ডা অনেক আগে থেকে ছিল, দ্যাটস ফর শিওর। এই জিনিসটা মনে করেন যে এবং আমি মনে করি যে এই যে শেখ হাসিনার ক্ষমতা না ছাড়ার আরেকটা কারণ হচ্ছে এই বিডিআর কার্নেস। কারণ বিডিআরে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, আমি নিজে 3টা পর্ব লিখেছি এটা নিয়ে। এতে এক্সাক্ট ক্লিয়ার যে কোন কোন বাংলাদেশের জেনারেলরা এটার সাথে ছিল, আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, এবং এটাতে শেখ হাসিনা কোন পর্যন্ত জানতো, সবকিছু ক্লিয়ার। সো এটার যে যারা ইনভেস্টিগেশনে জড়িত ছিল তারা সমস্ত এভিডেন্স রেখে দিছে, জাস্ট বাঘের পিঠ থেকে নামবে সাথে সাথে বাঘ তাকে খেয়ে ফেলবে। এটা হচ্ছে এই জন্যই কিন্তু ছাড়তেছে না। এবং অ্যাট দ্য সেম টাইম একই কারণে ইন্ডিয়া, এটার সাথে ইন্ডিয়া জড়িত, এটা এক্সপোজ হবে। এই জন্য ইন্ডিয়া একদম শেষ পর্যন্ত ট্রাই করতেছে যাতে শেখ হাসিনাকে রাখা যায়। তবে আমার মনে হয় যে আমি সোফার আমি সেনাবাহিনীর অফিসার যারা আমার সাথে যোগাযোগ করেছে, আমার আন্ডারে ছিল, তাদেরকে বলছি তোমরা আমার সাথে যোগাযোগ করো না, কারণ খামাখা তোমাদের চাকরি চলে যাবে তুমি ইন্ডিভিজুয়াল যদি করো। বাট আমার মনে হয় এই যে ইন্ডিয়ার প্রেশার যে সমস্ত জায়গায় আসছে, আমরা উলফল্যান্ড ডক্ট্রিন করতাম, এটা উঠে গেল, ভারতের মধ্যে ট্রেনিং এ লোকজন যাচ্ছে, এবং ভারতের ট্রেনিং এ গেলেই এটা জানেন কিনা অনেক সিনিয়র অফিসার আছে যা আগে ভারতে ট্রেনিং গেছে, যাওয়ার পরে তারা হানি ট্র্যাপ করা হয়েছে, তাদেরকে মহিলা দিয়া তাদেরকে ট্র্যাপ করে ছবি টবি তুলে তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে। এবং এরকম কিছু ছবিও আমার দেখার সৌভাগ্য হয়েছে আর কি, যে গোয়েন্দা সংস্থা চাকরি করার সুবিধা দেখা হয়েছে। সো এই যে এই জিনিসগুলো অনেকেই জানে, এবং এই জিনিসটা আমার নিজের ফ্রেন্ড যারা গেছে তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, 3 জনকে, একজন স্বীকার করছে যে তাকে অফার করা হয়েছে, প্রত্যেকটা লোককে অফার করা। এখন ইন্ডিয়ার এই যে প্রভাবটা, আমি অ্যাকচুয়ালি এখানে আরো অনেক তথ্য দিতে পারি। মনে করেন যে বাংলাদেশ আর্মিতে ভারতের পক্ষে কাজ করতেছে এরকম তথ্য আমি এমআই ডাইরেক্টরেটে দিচ্ছি, কোনো কাজ হয় না, কারণ সে জানে যে এটা ইয়া হইলে পুরা মানে যে কমপ্লেনটা করবে সেই বিপদে পড়বে। সো এখন এই ভারতের ইয়াটা এমন এক পর্যায়ে পৌঁছতেছে, এবং এটার সময় একটা জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে এই সেনাবাহিনীটাকে, আমাদের প্রিয় সেনাবাহিনী, যেখানে বাংলাদেশের প্রতিটা জনগণ আমাদেরকে প্রতিটা জায়গায় আমরা যে তাদের কাছে যে পজিশনে ছিলাম, আমরা যে সমস্ত জায়গায়, আমি নিজে যে সমস্ত জায়গায় চাকরি করতে গেছি, যে সমস্ত জায়গায় ইন এইড অফ সিভিল পাওয়ারে গেছি, পাবলিকের যে আমরা হেল্প পেয়েছি, যেটা পেয়েছি, এটা এখন যে কোনো সেনাবাহিনীর সম্বন্ধে কিছু লিখলে লোকজন এত কদর্য কমেন্ট করে, আমার কষ্ট হয়। ইভেন আমার গিয়ার মধ্যে অনেকে আছে এমন কষ্ট হয়। ইভেন মনে করেন যে আমি জেনারেল জিয়া আমার প্রশ্নের সম্বন্ধে লিখছি, তার জেনারেল জিয়া একটা যে অ্যাজিজ জেনারেল তার সম্বন্ধে একটা এত ডেরিভেটিভ কমেন্ট করছে, আমি কমেন্টটা ডিলিট করে দিছি, মানে ডিলিট করে দিচ্ছি। আমি শিওর, মানে আমি যেহেতু এই সার্ভিসের সাথে ছিলাম। সো এইটা আর কতদিন? আমি মনে করি যে এই যে টার্মোয়েলটা চলতেছে, মনে করেন যুদ্ধের ময়দানে একটা সিচুয়েশন বোঝা যায় যে দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাডভান্স, দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাটাক। সো আমার মনে হয় সেনা সদস্য যারা আছে, যারা রিটায়ার্ড আছে, আমি প্রথমে যারা রিটায়ার্ড বলি, এই যে বিএনএম করার জন্য যারা করতেছে না, এখন এই এনএসআই করতেছে কি রিটায়ার্ড অফিসারদেরকে ইয়া করতেছে, তাদেরকে আনার চেষ্টা করতেছে, এবং কিছু লয়ারকে আনার চেষ্টা করছে এখানে ঢুকানোর জন্য। আমি মনে করি প্লিজ স্যার, যারা সিনিয়র যদি থাকে, যদি প্লিজ এটার এই ফাঁদে পা দিবেন না। দিস ইজ দ্য রাইট টাইম। আমরা সেনাবাহিনীটাকে, এটা অ্যাকচুয়ালি ইটস নট সেনাবাহিনী, ইটস অ্যাবাউট দ্য কান্ট্রি। এটা আমাদের দেশ দিয়ে, আমাদের দেশ যে গর্তের মধ্যে ইন্ডিয়া নিয়ে ফালাচ্ছে, ওখান থেকে ইয়া করার, ব্রেক দেওয়ার এইটাই টাইম। সো আমার ধারণা যে শেখ হাসিনা একসময় আর্মিকে ব্যবহার করার চেষ্টা করবে, এই আগামী 2-3 মাসের মধ্যে একটা রংলি ইয়া করার চেষ্টা করে। সে সময় আমি মনে করি যারা দায়িত্বরত অফিসার সৈনিক আছে তাদের অ্যাকচুয়ালি স্ট্রংলি দাঁড়ানোর টাইম আসছে। দিস ইজ দ্য রাইট টাইম। এর আগে আমি বলছি আমার সাথে যোগাযোগ করার দরকার নাই, বাট আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম টু স্পিক আউট, স্পিক ইউর মাইন্ড। এবং যারা সত্যি আমরা দেশকে ভালোবাসি, আমরা যদি রিটায়ার্ড হয়ে থাকি, আমরা ওই বিএনএ বা এই সমস্ত জায়গায় যাবো না। আমি বিএনপিকে আমি সাপোর্ট করতেছি না, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতেছি না, আমি জাতীয় পার্টিকে সাপোর্ট করছি না। আমি চাচ্ছি দেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, এইটাই হচ্ছে কাজ। এবং দেশের প্রতিটা নাগরিক, দেশের সেনাবাহিনীর প্রতিটি সদস্য এবং পৃথিবীর সদস্য যদি আপনারা যদি কনভিন্স হয়ে থাকেন যে আমরা যদি জেনারেল শফিউদ্দিন স্যারের আন্ডারে যদি কোনো নির্বাচন করি, তাহলে এইভাবে রাতের ভোট দিয়ে দিবে, তার মানে হচ্ছে আপনারা যদি স্বাধীনতার পক্ষে থাকেন, কনস্টিটিউশন যদি আপনারা মনে করেন যে কনস্টিটিউশন আমাকে ভোটের অধিকার দিচ্ছে, আপনারা যদি সেনাবাহিনীর সদস্য হিসাবে বা দেশের জনগণ হিসাবে বা একজন আমলা হিসাবে, ম্যাজিস্ট্রেট হিসাবে আপনারা যদি জনগণের ভোটের অধিকার করেন, আপনি একজন দেশদ্রোহী। একটা যারা আমরা ইউনিফর্ম পড়েছি, তারা দেশের জন্য কাজ করেছি, আমাদের এই জিনিসটা দেখলে কষ্ট লাগে। আমি আশা করব এই দিস ইজ দ্য রাইট টাইম, মিলিটারি সিভিল যে যেখানে আছেন, ইভেন পুলিশ যেভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে, বাট এর মধ্যে তো অবশ্যই ভালো মানুষ আছে। আমরা চাবো এই সময়টার মধ্যে শেখ হাসিনা কিছু একটা করবে, এবং এই সময়ই আপনাদেরকে দাঁড়াতে হবে, দেশের পক্ষে দাঁড়াতে হবে, দেশের জনগণের ভোট
ভোটটা এনশিওর করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা দেশে ইউনিফর্ম পড়েছি, তাদের কাছে জনগণের টাকায় আমরা বেতন নিয়েছি, অতএব আমরা অবশ্যই দেশের জনগণের ভোটার রাইটটা করবো। এটাই আমার মানে লোকজনের কাছে আমার একটা অনুরোধ থাকবে। ইনশাআল্লাহ আমরা দেশপ্রেমিক। ভাই ধরেন আমরা সেনাবাহিনীর আগে সবসময় একটা শব্দ ব্যবহার করি, দেশপ্রেমিক সেনাবাহিনী, কিন্তু সেনাবাহিনীর যে কোনো কর্মকর্তার থেকে দেশপ্রেম আমার কিন্তু কম না। তো অবশ্যই ব্যবহার করি কেন, দেশপ্রেমিক ব্যবহার করি যে আপনারা হচ্ছেন ফ্রন্ট ফোর্স, আর যদি কোনো সংকট হয় আপনারাই প্রথম যাবেন অস্ত্র নিয়ে, তার পেছনে আমরা থাকবো, সাধারণ মানুষ থাকবে। যেমন ৭১ সালে তো ৭১ হয়েছিল, অফিসার কতজন ছিল, সাধারণ মানুষই তো বাস দিয়ে পিটায় নেমে গেছে। তো সেই জায়গাটায় ধরেন এই যে ধরেন কত মানে জেনারেল ধরেন ১ জন, লেফটেন্যান্ট জেনারেল ধরেন ৫ জন, মেজর জেনারেল ধরেন ১০ জন, ব্রিগেডিয়ার জেনারেল ধরেন ১৫ জন, এই তো মানে টোটাল ধরেন ৫০ জন রুইন করে ফেলতেছে সেনাবাহিনীটাকে। ৫০ জন সেনাবাহিনীর মূল ডিরেকশনটাকে হাসিনার আঁচলের তলায় নিয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল না। তো আর্মি ট্রেনিং কি বলে, আপনাদের ল কি বলে, আপনাদের প্রশিক্ষণে কি শেখানো হয়, আপনাদের শপথ কি? মানে আমি তো খুব কনফিউজ যাকে মানে জেনারেল লেমান হিসেবে খুব কনফিউজ যে হোয়াট ওয়াজ ইউর ট্রেনিং, মানে আপনাদের শপথ কি ছিল? আপনারা শোনেন এইটা যদি বলেন তাহলে আমি বলি যে শেখ হাসিনার শপথ কি ছিল? শেখ হাসিনা কি কনস্টিটিউশনের শপথ দেয় নাই? হোয়াট ইজ ডুইং? আমি শুধু একটা জিনিস বলি, মানে আমরা সবাই শপথ নিয়েছি, কিন্তু যেটা হয়, আমি আপনাকে একটা সিম্পল জিনিস দিই। আমি আপনাকে আগেই বলেছি যে আমি ম্যাডাম খালেদা জিয়ার যে বাসাটা উচ্ছেদে যখন ছিল তখন কিন্তু আমি ওখানে হাজির ছিলাম, ওসিএসইউ হিসেবে হাজির ছিলাম। আমার বস ওখানে ছিল, কর্নেল হামিদ ওখানে ছিল, সো আমি ওখানে ছিলাম। ওখানে আমি কেন ছিলাম? এখন আপনি বলতে পারেন যে কি বলে যে এরকম একটা প্রেসিডেন্ট জিয়ার ওয়াইফ উনি এই বাসায় আছেন, লেজিটিমেট ভাবে দেওয়া হয়েছে। বাট কথা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখেন, মানে আমরা সেনাবাহিনীরা কিভাবে এটা চিন্তা করি। ওকে, আমি হচ্ছে ওসিএসইউ, আমাকে বলা হয়েছে যে হাইকোর্ট থেকে রায় হয়েছে যে এটা অবৈধ। এখন আমি যদি এটার মধ্যে অংশগ্রহণ করি, আমি কি অফিসিয়ালি করতেছি? আমি মানবিক ভাবে অনৈতিক কাজ করতেছি, বাট অফিসিয়ালি কি আমি অনৈতিক কাজ করতেছি? বলেন, ওই পয়েন্ট অফ ভিউতে, অফিসিয়াল পয়েন্ট অফ ভিউতে। সো এখন কথা হচ্ছে দেয়ার আর ফিউ থিন লাইন। আমি আপনাকে বলছি, মিলিটারিতে যেটা হয় সেটা হচ্ছে যারা এই ২ নম্বর কাজগুলা করে তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। আমি বিজিবিতে চাকরি করেছি জেনারেল আজিজের আন্ডারে। আমি এটা স্ট্রংলি বলবো যে আমি যখন জয়পুরহাটে ছিলাম, ওখানে যারা সাংবাদিক আছে তাদের সাথে আমার স্টিল যোগাযোগ আছে। আমি ওখানে গিয়ে এই যে প্রায় ১ কিলোর ৮০০ মিটার মতো রাস্তা, ওইটার মধ্যে আমি ১৯টা হাই রেজুলেশন ক্যামেরা লাগাইছি আর 10টা ফ্লাড লাগাইছি, এর সাথে ব্যাকআপ দিয়ে দিচ্ছি, কোনোদিন সময় লাইট অফ হবে না। হ্যাঁ, একদম স্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাকে কিন্তু কেউ প্রেশার দেয় নাই যেগুলো ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আমার পাশে রাজশাহী সেক্টর, অন্যান্য সেক্টর সবকিছুতে জানি ওই জায়গায় আবার ভিন্ন কাজ হচ্ছে। তো যেটা হচ্ছে আমরা এই ২ নম্বর লোকগুলোকে যখন উপরে নিব, হি নোজ হাউ টু অ্যাক্ট। এখন মনে করেন যে আপনি জেনারেল শফিউদ্দিন অনেকগুলো বললেন যে উনি এই প্রমোশন রিলেটেড এই দিছে সেই দিছে। হ্যাঁ, অনেক লোকজনকে, তার পছন্দের লোকজন অনেককে প্রমোশন দিছে যারা করে। কিন্তু জেনারেল আজিজ এবং জেনারেল শফিউদ্দিনের মধ্যে একটা পার্থক্য আছে, স্ট্রং পার্থক্য। সে পার্থক্য হচ্ছে জেনারেল আজিজ ২ নম্বর করতো, নিজেও খাইতো, আন্ডার কমান্ডারকে খাইতে দিত। শফিউদ্দিন স্যার যেটা করছে, এবং না মানে নীতির কথা বেশি বলতো না, এই যে নীতির কথা, শফিউদ্দিন স্যার সবকিছু করতেছে, মুখে মুখে শুধু নীতির কথা বলতেছে। এই জন্য মানে জুনিয়র লেভেলে অফিসারদের মধ্যে তার অসন্তোষ আছে, ইজ ট্রু। এটাই কথা হচ্ছে আমরা সবই জানি, নিয়ম মানি, সবকিছুই মানি। আমার কথা হচ্ছে আপনি যদি একটা মানে নিয়মের ভিতরের মানুষকে, মানে যে নিয়ম মানে তাদেরকে তো আপনি প্রমোশন দিয়ে উপরে উঠাচ্ছেন না যে স্ট্রংলি দাঁড়াবে। আমি আপনাকে বলতে পারি, আমি যখন মেজর ছিলাম তখন ওসিএসইউ, তা আমি ২ জন জেনারেলের নামে 2টা রিপোর্ট, ঠিক আছে? আমার 2 অফিসার আসছে, 2 জন না 3 জন। স্যার সালাম স্যার, বলেন স্যার এই রিপোর্টটা 2 মাস পরে পাঠালে হয় না? কেন 2 মাস পরে পাঠালে কি হবে? 2 মাস পরে কি আমার প্রমোশন বোর্ড হয়ে যাবে তারপরে? হ্যাঁ, আচ্ছা মনে করো 2 মাস পরে পাঠালাম, আমার প্রমোশনও হইলো না, তাহলে ইমানও গেল, ইয়েও গেল। আমি ম্যাক্সিমাম অফিসার এই স্ট্যান্ডটা নিতে পারবে না। এবং টোটালি ভেরি ফিল নিয়ে আমার যখন প্রমোশন বোর্ডের যে লাস্ট বোর্ডে আমি প্রমোশন পাইছি, সিম্পল, আখতার হামিদ স্যার আমাকে ভালো মতো জানে, এবং উনার আদেশ আমি 2টা ভায়োলেট করছি, উনি আমাকে কিছু লোককে ফেভার করতে বলেছে, আমি করি নাই। বাট উনি কিন্তু আমার প্রমোশন, এই জন্য আমি কর্নেল হামিদকে আমি খুব শ্রদ্ধা করি, যদিও এই যে কোর আওয়ামী লীগার, হ্যাঁ, শ্রদ্ধা করি কি জন্য? কারণ উনি জানে যে ওনার 2টা আদেশ আমি অমান্য কেন করছি, বিকজ আই ওয়াজ ট্রাইং টু বি ট্রুথফুল।
সো এই জিনিসটা হচ্ছে মানে স্ট্রং মোরাল গ্রাউন্ডে দাঁড়াইলে হচ্ছে কি লোকজন যখন ওই যে প্রমোশন সবকিছু হিসাব টিসাব করে তখন এই দুর্বলতা গুলাই আওয়ামী লীগ পান্ডা এবং অন্যান্যরা ইয়া করে। আমি আপনাকে আরেকটা সিচুয়েশন বলি, যখন 1/11 পরে যে ফার্স্ট ইলেকশনটা যেটা হলো না, কত সালে এটা? 2014। আচ্ছা না 14 আগেরটা 2009 ইলেকশন। আমি ছিলাম হচ্ছে দিরাই সাল্লা, ওইটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্তর এলাকা। তো আমি যখন টহল দিচ্ছি ওখানে তো সুরঞ্জিত সেনগুপ্ত ক্রস করতেছে, এই যে জাতীয় নেতা, এই সেলুট হিম। আচ্ছা, তারপরে হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় মানে নির্বাচন কয়েকদিন পরে দুপুরের দিকে একটা লোক ফুল পরিচয় দিয়ে আমার কাছে আসছে, সে হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্তর পিএ। আর যখন কাছে আসছে তখন বলতেছে যে উনি সুরঞ্জিত সেনগুপ্ত পিএ। উনি মনে করছে যে তখন আমরা জানতাম যে আওয়ামী লীগই আসবে, অতএব আই উইল ট্রাই টু বি ক্লোজ টু দ্যাট এমপি। আমি স্ট্রেট বলছি যে আপনি যদি আসতে চান আপনি গিয়া বিএনপির যে এমপি ক্যান্ডিডেট আছে তার পিএসকে নিয়ে দুজন একসাথে আসেন, আমি আপনার সাথে তো কথা বললাম, চেষ্টা করতে বের করে দিচ্ছি। এখন মনে করে এটা দেখেন একটা চান্স, সেটা হচ্ছে যদি আমি এই সুযোগটা নিতাম আমি কিন্তু সুরঞ্জিত সেনগুপ্তর ক্লোজে চলে যেতাম, কিন্তু খুব একটা বেশি কিছু করতেও হইতো না, কারণ তখন নির্বাচনটা যেরকম হইতেছিল ওই এলাকায়, বাট আমি এনশিওর করছি ওই জায়গার মধ্যে কোনো কিছু ইয়া না। এই জিনিসগুলাই, এই যে আমার জিয়ারে কে নিছে, নানক তাকে পিক করছে, পিক করে তাকে দিয়া মানে নানক ওয়াজ ভেরি হ্যাপি যে কমান্ডো কোয়ালিফাইড অফিসার হ্যাভিং নো নীতি নৈতিকতা, তাদের জন্য পারফেক্ট ম্যান, এবং তাদের থেকে সেই করেছে, এবং সেই পরবর্তীতে এই লোকজনকে নিয়ে আর্মি অফিসারদেরকে কি বলবো এই সমস্ত অনৈতিক কাজের মধ্যে জড়াইছে। ওটাই তো কর্নেল মোস্তাফিজ, আপনি যদি বলছিলেন যে বেগম জিয়ার বাড়ি উচ্ছেদ সংক্রান্ত বেশ কিছু তথ্য আমার কাছে আছে, এবং আপনি যেহেতু সেখানে ছিলেন আপনার কিছু ফুটেজও আমার কাছে আছে, ভিডিও ফুটেজ, এগুলো নিয়ে আমি কথা বলবো অন্য একটা অনুষ্ঠানে, আরো বিস্তারিত জানতে চাইবো। এবং ধরেন যে এই সময় দেখা যাচ্ছে যে হাইকোর্টের কোনো আদেশ বা অন্য কিছু না, এটা শেখ হাসিনার পার্সোনাল প্রতিহিংসা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং তিনি নিজেই সেটি পরিষ্কার করে দিয়েছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে বের করে দিব। এটা ক্লিয়ার, বাট কথা হচ্ছে মানে আমাদের পয়েন্ট হচ্ছে আমরা তো এটা হাইকোর্টের কাগজ পেয়েছি, তাই না? সো ওইটা বলতেছি আমি এটা নৈতিকতার অফিসিয়াল ভাষা নাই বলতেছি, অফিসিয়াল ভাষানে আমার বস যদি যাচ্ছে কোর্টের আদেশ আছে, আমি তো বলতে পারবো না যে আমি এটা অংশগ্রহণ করবো না, বাট ইট ডাজন্ট ম্যাটার, ইট ওয়াজ এ ডিজিএফআই অপারেশন। আমাকে ওখানে জাস্ট কি হচ্ছে সবকিছু জানার জন্য আমাকে থাকতে হয়েছে, আমি তো ছিলাম না। আপনি ছিলেন তখন আর্মি সিকিউরিটি ইউনিটের ওসি? কারেক্ট, আমি আর্মি সিকিউরিটির ওসি ছিলাম ওখানে। এটাই তো আমি ধরেন যেটা বলতে চাইছিলাম আর কি, যে ধরেন একজন সৈনিক বা একজন যেমন ধরেন আমি যখন আপনার সঙ্গে কথা বলি আপনার মধ্যে আমি সেই সৈনিক স্পিরিটটা পাই। আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন বা আপনার চাকরি শেষ অনেক আগে, এখনো কিন্তু স্পিরিটটা আছে, দেশের প্রতি একটা স্পিরিট আপনি অনুভব করেন যে দেশের জন্য কিছু করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। তো যারা সার্ভিং আছে তাদের মধ্যে এই জিনিসটা বেশি থাকার কথা। এখন আপনি প্রথমেই প্রস্তুত যে আপনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, অবশ্যই আপনার জীবনের থেকে তো বড় মূল্যবান কিছু নাই, তো সেটি যখন আপনি উৎসর্গ করতে চান, সেখানে আপনি 40-50 জন অফিসার যখন সেনাবাহিনীটাকে ধ্বংস করে ফেলতেছে, একজন মহিলার দিকে মহিলার নেতৃত্বকে সমর্থন দিতে যে ভারতকে প্রমোট করে সেনাবাহিনীকে সংকুচিত করে ফেলছে, সেই জায়গাটায় কেন এরা প্রতিবাদ করছে না, বা কেন তারা স্ট্রং একটা ব্যাকবোন দেখাতে পারছে না যে নো, মানে নো বলাটাও যোগ্যতা, তাই না? যেটা আপনি বিভিন্ন সময় বলেছেন বা অনেকেই বলেছে। কারেক্ট, এটা এখানে জিনিসটা হচ্ছে মানে নো বলাটা একটা যোগ্যতা অবশ্যই। মনে করেন যে এই জন্যই তো বলছি যে জেনারেল আজিজ ওয়াজ এ স্মার্ট গাই। কি জন্য? সে 80 থেকে 1 লাখ ট্রুপস না ইয়া করে সে মাত্র 30,000 ডেপ্লয় করছে। কাদেরকে? চিনে যে এই অফিসার গুলা এখানে কোনো কোশ্চেন করবে না। সো এখন কথা হচ্ছে আমাকে যদি একটা দায়িত্ব দেয়, অনৈতিক দায়িত্ব দেয়, এটা কিন্তু আমাকে চিনে তারপর জেনারেল আজিজ যেটা করে সেটা হচ্ছে অফিসার মানে যে অফিসার গুলাকে এই কাজে লাগবে একে এই কাজে লাগাবে, যে কাজটাকে এই কাজ, মানে উনি খুব ভালো কম্পার্টমেন্টেশন করতে পারে। সো এখন কথা হচ্ছে এখানে সরাসরি অনৈতিক কাজে কাউকে অ্যাকচুয়ালি দেয় না, এবং যারা এই সমস্ত অনৈতিক অফিসার গুলা যখন দেখতেছে যে আমার তো ওদিক দিয়ে ঘাটতি আছে, অর্থাৎ ইভেন ওই ঘাটতি কি যাদের অ্যাকচুয়ালি কোয়ালিফিকেশনও আছে তারাও এখন এই স্রোতের মধ্যে পড়ে তারা লেফট আউট হতে চাচ্ছে না, তারাও ইয়ার সাথে মানে যোগ হয়ে গেছে। কারণ আমি নিজে কয়েকজনের সাথে আলাপ টালাপ করে এখন যেটা দেখছি তাদের মধ্যে উপরে যারা আছে তারা চাচ্ছে আওয়ামী লীগই থাকুক, কর্নেল এন্ড অ্যাবাভ, কর্নেলের নিচে যারা আছে লেফটেন্যান্ট কর্নেল, তারা অ্যাকচুয়ালি এই জিনিসটা ফিল করে, বাট উপরের লেভেলে কেউ ফিল করে কিনা, মানে শুধু রিটায়ারমেন্ট। ইভেন আপনি অবাক হবেন যে আমি আগেও বলছি যে রিটায়ার অফিসাররাও ইভেন আমাকে ইনবক্সে অ্যাপ্রিসিয়েট করে, ওপেনলি কিছু বলতে সাহস পায় না, কারণ তারা ভয়টা এমন ভাবে হার্ট পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। বাট আমার কাছে যেটা মনে হয় দিস শুড বি দ্য লাস্ট,
দিস শুড বি দ্য লাস্ট। এখন এই মুহূর্তে শেখ হাসিনা যে কাজগুলো করতেছে এইগুলো সেটা আমাদের ইভেন রিটায়ার্ড অফিসারদেরকে দাঁড়ানোর টাইম আসছে। সরকারি অফিসারদের তো যারা চাকরি হচ্ছে তারা আছেই, ইভেন রিটায়ার্ড অফিসাররাও। এই যে মানে আমি এটাই অবাক হয়েছি যে 26 তারিখে, ওই যে 28 তারিখে আগে 26 তারিখে নাকি বিএনপিতে আরেকটা যোগদানের অনুষ্ঠান ছিল, ওইটা নাকি মানে ডিজিএফআই থ্রেট করে অফিসারদেরকে, যেটা আমরা গত ইয়াতে ওই ফিরোজ ইফতেখারের অডিওটা দেখলাম, একদম ইয়া করে দিছে। এই সমস্ত জায়গায় আমাদের এখনই স্ট্রংলি দাঁড়াইতে হবে। কোথাও কোনো কিছু দেখলে আমাদেরকে ওটা ভিডিও করে ইয়া করতে হবে, কারণ লোকজন এভিডেন্স ছাড়া কোনো ইয়া করে না। তা আমার মনে হয় সেনাবাহিনীর ভিতরে এখন এই সিচুয়েশনে শফিউদ্দিন স্যারকে দিয়ে কোনো একটা রং মুভ করানো উইল বি ভেরি ক্রিটিক্যাল। আমার ধারণা অফিসাররা এই জিনিসটা ধরে নিবে যে ইটস এনাফ, ইটস টাইম টু গো ব্যাক টু আওয়ার ওন ইউনিটি। তো আমরা এটাই আশা করব যে সার্ভিং অফিসার যারা আছে তারা এটা করবেন, এবং সেই একই সাথে যারা পুলিশ আমলা যারা আছে, এবং এইটাই তাদের মধ্যে রিয়েলাইজেশন যেটা আসে না। মনে কথা হচ্ছে আমি কিন্তু একটা সামাজিক আন্দোলন করি। সামাজিক আন্দোলনটা কি, আমি কিন্তু একজন জেনারেলের সাথে কয়েকজনের ছবি দেখছি, দেখার পরে সাথে সাথে আমি বলছি যে এদের সাথে এখনো লোকজন সামাজিক যোগাযোগ ছবি রাখে। তারপরে সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আমি ইয়া পাইছি। আরেকজন অফিসার জেনারেল আজিজকে নিয়ে একটা ছবি, মানে একটা তার বইয়ের একটা ইয়া নিয়ে ছবি তুলছে। আমি এটা দিচ্ছি, সাথে সাথে আমার ফোন করছে, আমি সাথে সাথে বলছি তুমি ওই পোস্ট ডিলিট করো, আমি এটা ডিলিট করে দিই। এই সমস্ত লোককে তুমি ইয়া করতে পারো। সো আমি বলতে চাচ্ছি যে সমস্ত ডিসিরা এই 900 কোট করাইছে, 2014 ইলেকশন করাইছে, আমার যদি আত্মীয় থাকে আমি তো তার সাথে আমার ছেলে তো আমি বিয়ে দিব না তার মেয়ের সাথে, কারণ সে হচ্ছে আমাদের এই সামাজিক আন্দোলনটা বেশি দরকার। যে আমি যদি জানি যে সে দেশদ্রোহী, আমার কাছে হচ্ছে যে সমস্ত ডিসি গুলা ছিল 64টা ডিসি, তারা অল দেশদ্রোহী। তারা তাদের কি কোয়ালিফিকেশন আছে না আছে ডাজন্ট ম্যাটার, তারা দেশের জনগণের ভোট এনশিওর করতে পারেনি এবং কি রাতের ভোট এনশিওর করছে। সো আমাদের এই ইয়ার পাশাপাশি সামাজিক আন্দোলনটাও আমাদেরকে জারি রাখতে হবে। ধরেন মোস্তাফিজ ভাই, আপনি ফ্যামিলির কথা যেটা বলছেন, ধরেন আমার তো মনে হয় না যে এদের কোনো ফ্যামিলি আছে। বা যেমন ধরেন আমি যখন বাংলাদেশে সাংবাদিকতা করি, আমার বাবা মা যখন জীবিত ছিলেন, ধরেন আমার মনে আছে কোন এক ঈদে আমি আমার বাবা মায়ের জন্য একটু এক্সপেন্সিভ একটু ড্রেস নিয়ে গেছিলাম। আমার আব্বা আইনজীবী মানুষ, তিনি রাতের বেলা বসে বেতন কত পাইছি, আমি বোনাস কত পাইছি, সব মিলে আমি কিভাবে কিনছি উনি জাস্ট চেক করতে চাইলেন এবং আমাকে বললেন যে খবরদার, মানে নিজের এই সাধারণ একটা পোশাকের জন্য ইমান বিক্রি করো না বা নিজেকে বিকিয়ে দিও না। এই যে প্রেশারটা, এটা কিন্তু আমি এখনো অনুভব করি। এখন ধরেন একজন পুলিশ অফিসার একটা মারতেছে, পিটাচ্ছে, তার ফ্যামিলি আছে, তার বাবা মা আছে, ভাই বোন আছে, তারা কিছু বলে না। একজন আর্মি অফিসার, তার ফ্যামিলি, তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ কিছু তাকে বলে না। তো এই জায়গাটা আমার মনে হয় যে একটা মরাল একটা মানে ব্যাপক একটা ধ্বংস নেমে আসছে। আমাদের একটা মানে মোরালের একটা চরম অবনতি হয়েছে মানে মোরালের। কারণ এটা সামাজিক, এটা আমাদের প্যারেন্টসদেরও দায়িত্ব যে এই ওয়াইফ জানে তার হাজবেন্ডের বেতন কত, কিন্তু সে শাড়ি কিনতেছে তার বেতনের দ্বিগুণ দাম দিয়ে, সে একবার পায় না আমি টাকাটা কোথেকে পাই। এই যে মানে যাই হোক, এগুলোর আসলে ফল ভালো হয় না। এগুলা হয়তো দুনিয়াতে অনেক কিছু টের পেয়ে যায়, কারণ এই সাময়িক ওই জামা আর সাময়িক ওই গাড়ি আর বাড়ি দিয়ে কি হয়। তো ধরেন আমি যে প্রসঙ্গটা আনতে চাচ্ছি, যে ধরেন বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যারা গণতন্ত্র চাচ্ছে তাদের উপরে পুলিশের যে নির্যাতন, মানে এটা ভয়াবহ মাত্রায় আপনারা তো দেখতেই পাচ্ছেন। পুলিশ যেভাবে গুলি করছে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকালীন সেই ভয়াবহ অবস্থার মতো এখন নদীর মধ্যে নৌকা নিয়ে বসে থাকতেছে, জঙ্গলের মধ্যে থাকতেছে। তো এই বাবাকে না পেয়ে মাকে নিয়ে আসতেছে, মাকে না পেয়ে ছেলেকে নিয়ে আসতেছে, ছেলেকে না পেয়ে বউকে ধরে নিয়ে আসতেছে। এই যে একটা মানে কি বলবো বর্বর আচরণ, সেই জায়গাকে আমাদের সেনাবাহিনীর কি দেশপ্রেমের অংশ না? এটা মানে তার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এটা, বা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব কি সেনাবাহিনীর না? মানে আমি যতটুকু জানি আইনগতভাবেই এটা মানে বলা হয় বা বলা আছে যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব তাদের দুর্যোগকালীন সময়। অবশ্যই এখন কথা হচ্ছে দুর্যোগকালীন সময় তো অবশ্যই দাঁড়াবে, কিন্তু সেনাবাহিনীটা তো মানে পিরামিড টাইপ, মানে এটা নেতার আদেশে চলে, মনে করো যে রাজনৈতিক দলের নেতার মতো না। তো এখন এইটা দেখে যদি সেনা প্রধান বা তার এখন মনে করেন যে আমি যদি সিও প্যারাকমান্ডার ব্যাটালিয়ন ছিলাম, আমি তো ইচ্ছা করলেই এইটার প্রতিবাদে একটা ব্যাটালিয়ন নিয়ে এসে বাইরে দিতে পারবো না। হ্যাঁ, মনে করেন যে যদি সেন্ট্রালি কোনো আদেশ না হয়। সো সেনাবাহিনীর জন্য এই জন্য আমি বললাম যে এই জিনিসটা সিচুয়েশনটা হবে হচ্ছে সেনাবাহিনীর রাইট মুভ করার ডিসিশনটা হবে হচ্ছে যদি শেখ হাসিনা ফিউচারে যদি এই লাস্ট 2 মান্থস এর মধ্যে সেনাবাহিনীকে কোনো ডেপ্লয়মেন্ট বা কোনো কিছু করতে চায় যেটা
ক্লিয়ারলি বোঝা যাবে যে এটা জনগণের ভোটের অধিকার রাখার জন্য না, তখন আমার মনে হয় মানে দ্যাট ইজ দ্য রাইট টাইম সেনা অফিসারদের, সৈনিকদের এই জন্য দাঁড়ানোর জন্য। এবং আমি যেটা খবর পেয়েছি সেনাবাহিনীর ভিতরে, সেনাবাহিনীর ডিসিপ্লিনটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, মনে করেন যে আমি একটা অধিনায়ক, একটা ব্যাটালিয়নের অধিনায়ক, আমি সকালে যে পিটি হয়, পিটিতে মানে প্রতিদিন আমি কোনোদিন পিটি মিস করবো না, এই জন্য আমার সৈনিকরাও মিস করবে না, ইয়া করে দিস ডে স্টার্ট উইথ দ্য ফিজিক্যাল ইয়া। বাট এখন যেটা হচ্ছে, যে সমস্ত চেতনাবাজ অফিসাররা প্রমোশন পাচ্ছে, দে আর নট ফলোইং দিস থিং। সো ইন টার্মস দেখা যাচ্ছে অফিস সৈনিকদের মধ্যে 100% অফিসাররা থাকে না, কিছু কিছু থাকে, কিছু কিছু থাকে না। সৈনিকদের মধ্যে লেখা যে এটা টোটাল ডিসিপ্লিনকে কাজ করে দিচ্ছে পুরো। কিন্তু মোস্তাফিজ ভাই, ডিসিপ্লিন তো এমনিতেই নাই, ডিসিপ্লিন তো খুঁজতে মানে একটা লেভেলে চলে আসছে। তো এখন দেশের প্রশ্নে আপনার আবার ডিসিপ্লিন কি? আপনার ডিসিপ্লিন এমনিতে ডিসিপ্লিন নাই, এমনিতে ডিসিপ্লিনের বাইরে মানে শত শত কাজ হচ্ছে, শত শত অর্ডার ক্যারি করতে হচ্ছে। সেখানে দেশের মানুষকে যখন এভাবে বর্বরচিত হামলা হচ্ছে, দেশের মানুষকে মেরে ফেলতেছে, দেশ ধ্বংসের মুখে, সেনাবাহিনী ধ্বংসের মুখে, 57 জন অফিসারকে হত্যার বিষয়টি প্রমাণিত, সেখানে আপনি কোন ডিসিপ্লিনের জন্য বসে আছেন? এইটাই বললাম যে এখন কমান্ড লেভেলে এই সমস্ত মানে ডিসিপ্লিন তো ব্রেক করা হচ্ছে কমান্ড লেভেল থেকে, যার ফলে নিচের দিকে আর খুব একটা ডিসিপ্লিন নাই। এই কারণেই মানে একটা মনে করেন যে এটার জন্য উসিলা তো লাগবে। উসিলাটা হওয়া উচিত হচ্ছে নেক্সট কোনো মুভমেন্ট হইলেই বা আওয়ামী লীগের বড় কিছু হইলে আমার মনে হয় অফিসারদের, সেনা অফিসার যারা আছে তাদেরকে কথা বলা উচিত। এবং আমি মনে করি যে শুধু অফিসার না, জনগণ থেকে শুরু করে রিটায়ার্ড অফিসার, সিভিল, পাবলিক, এই যে মনে করেন পুলিশের মধ্যে কি সৎ লোক কেউ নাই যে যারা দেখবে যে আমি অন্যায় ভাবে তার ভাইকে ধরে নিয়ে আসতেছি, এই করতেছি, এটার জন্য দাঁড়ায় বলবে যে তাহলে আমি চাকরি করবো না, দাঁড়াবে। বাট এই স্ট্রং ভাবে দাঁড়ানোর মতো কাউকে দেখি। এখন সেনাবাহিনীতে যেটা আজিজকে আমি দেখছি, এই যে যেগুলোতে অনৈতিক কাজ যাদেরকে ডাইরেক্টলি দেওয়া হয় তারা আগে থেকে ম্যানেজ করা, এই জন্যই আপনি হয়তোবা মানে স্ট্রংলি দাঁড়ানো যায়। এখন কথা হচ্ছে যে দেশের কোন একটা অংশে একটা জিনিস হচ্ছে আর সেনাবাহিনীরা ওখানে আছে, ওই জায়গা থেকে তো প্রতিবাদ করলে কেউ শুনবেও না, তাই না? অতএব সেনাবাহিনীকে যখন এঙ্গেজ করা হবে এই ধরনের কোনো কিছুতে, তখন তাদের প্রতিবাদের রাইট টাইম। এবং আমি মনে করতেছি যে ফিউচারে এরকম একটা সিচুয়েশন আসবে এবং আমার মনে হয় সেনাবাহিনীর লোকজন তখন দাঁড়ায় যাবে যে আমরা আর আরেকবার নৈশ ভোট হইতে দিব না, আমরা জনগণের ভোটাধিকারটা চাই। আমি এটাই আশা করি ইনশাল্লাহ। না, এবং আমার তো মনে হয় যে আমি আপনাদের শপথের যে বিষয়টা শুনছিলাম, যে শপথে বলা হয় যে দেশ রক্ষার জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকবে, তারা কমান্ডারের আদেশ মানবে। কমান্ডারের অন্যায় আদেশ মানাটা তো তাদের চাকরির মধ্যে পড়ে না, কমান্ডারের অন্যায় আদেশ তারা মানতে বাধ্য না। এবং আমি মনে করি এখানে একটা দুইটা আছে, মানে অফিসারদের এই প্রিভিলেজটা দেওয়া আছে যে অফিসাররা তাকে যদি কোনো আনলফুল কমান্ড দেওয়া হয় তখন সে 2 বার অ্যাডভাইস করবে যে আনলফুল কমান্ড, যদি না হয় হি উইল নট ফলো। এবং সৈনিকদের অবশ্য এটা ইয়া নাই, সৈনিক এবং অন্যান্য পদবী যারা আছে তাদেরকে যে আদেশ দেওয়া হয় ওটা তাদেরকে মানতে হবে। এটা ডিফাইন হয়েছিল মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আর কি, যখন ওই যে নাজিদেরকে যখন পানিশমেন্ট হয় তখন অফিসার আদারেন্সের ইয়া করা হয়েছিল আর কি। সো সৈনিকদের এখানে নাই, বাট অফিসাররা ইচ্ছা করলে আনলফুল কমান্ড হলে ওখানে দাঁড়াতে পারে। আমি আশা করি তারা আনলফুল কমান্ড যখন দিবে এবং আমি কনক ভাই আপনাকে বলতে পারি আমি আনলফুল কমান্ডের এগেইনস্টে দাঁড়াইছি এটা বলবো না, বাট আমাকে যখন আনলফুল কমান্ড মানে আমাকে যখন বলতে চাচ্ছে যে আমার কমান্ডের মধ্যে একটা ইয়া মনে করেন যে এই যে MBML মিলিটারি ল, এটা কিন্তু সিওর ফেভারে। আমি আমার সৈনিককে কিভাবে চালাবো এটা আমি দেখবো, আইন আমার পক্ষে। আমার সিনিয়র আমাকে অ্যাডভাইস করতে পারে, বাট আই মে নট লিসেন টু হিয়ার। আমার এরকম অনেকবারই হচ্ছে, আমার বস ফোন করছে এই সৈনিকের এটা শুনলাম, আমরা স্যার এই সৈনিককে যদি এই একই কারণে আমি আগে 2টাকে এই পানিশমেন্ট দিছি, আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে ইট উইল হ্যাভ এ ডিসপ্যারিটি ইন মাই কমান্ড হুইচ আই ক্যানট। ওকে মুসাফিজ তুমি যাও, ওটা হচ্ছে সবাই সিনিয়রের কথা শুই যাও অভ্যস্ত আর কি। বাট আই রিয়েলি প্র্যাকটিস যে আমাকে সেনাবাহিনীতে যে আইন আমাকে যে ল যেটা দিচ্ছে আমার কমান্ডের জন্য আমি এফেক্ট করার জন্য ওটা আমি পালন করছি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় করে না, এটাই লোক কথা। বাট কথা হচ্ছে এখন হচ্ছে এনাফ ইজ এনাফ। এখন আমরা এমন একটা জায়গায় দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা হচ্ছে, আমরা আর কোনোভাবেই এই ভারতের মানে ইয়াতে আমরা ভারতের অ্যাডভাইসে আর্মি চলবে এবং আর্মিটাকে কমান্ড স্ট্রাকচারটা ধ্বংস হয়ে যায় এটা আমরা দেখতে দিতে পারি না। এবং সেনাবাহিনীর লোকজন এই ল এনফোর্সমেন্ট এজেন্সি গিয়া গুম খুনের সাথে জড়িত হবে। আমার তো হচ্ছে সরকার চেঞ্জ হলে প্রথমেই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে ট্রায়ালের মধ্যে আনতে হবে। সেনাবাহিনীকে আনার এইটা দাদা অনেকেই মনে করছেন যে মানে হাসিনাকে প্রলম্বিত করতে করতে তাদের মৃত্যু পর্যন্ত প্রলম্বিত করে ফেলবেন, এটা সম্ভব না। বিচারের সম্মুখীন হইতে হবে, অপরাধী বিচার এবং আপনি ইউনিফর্ম পরে, আপনি মেডেল লাগিয়ে, আপনি যদি আপনার শপথ ভঙ্গ করেন,
আপনার যে বেতন পাচ্ছেন সেটিও হালাল বেতন হচ্ছে, তো মানে অধিকাংশ সেনা কর্মকর্তাই আমি দেখছি যে তারা ধার্মিক হন, তারা মানে আস্তিক ধার্মিক, তারা নামাজ পড়েন, তারা ইবাদত করেন, অনেক কিছু করেন, কিন্তু সবকিছুই শূন্য হয়ে যাবে যদি জনগণের অর্থের বেতন নিয়ে জনগণের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত যদি আপনি এক্সিকিউট করেন বা ফলো করেন, সেটি আপনার জন্য এটি হারাম রোজগার হিসেবে পরিগণিত হবে এবং সেটির জন্য সেটি ভালো ফল বয়ে আনবে না। এই যে জেনারেল আকবর এখন ইউনিফর্ম খুলে ফেলছে, 1 বছর পর্যন্ত হয়তো আর্মির আওতায় থাকবে, এরপর কিন্তু সিভিলিয়ান কিন্তু, তো সিভিলিয়ান হিসেবে সাধারণ মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে তার অতীত কর্মকাণ্ডের পরে? উনি কি দেশে থাকবেন না বেরিয়ে পালাবেন, এটা তখনকার সময়ের ব্যাপার। তো কর্নেল মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আসলে মানে দেশের কনসার্নে আমার আর্মির প্রতি কোনো। আসসালামু আলাইকুম, ঠিক আছে, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ পরিচালনা করছে, গত 1 বছর প্রায় হয়ে আসলো। জুলাই অভ্যুত্থানে পালিয়ে গেছে শেখ হাসিনা। আপনারা জানেন যে শেখ হাসিনা নির্মম বিদায় হয়েছে তার, এবং কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে সে পালাতে বাধ্য হয়েছে। এমন একটি পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছেন সকল দলের সম্মতিতে, বিএনপি জামাত সহ যারাই বড় বড় দল তারা সম্মতি জানিয়েছে এবং দল গঠন করেছে। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং আজকের এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।